দেখ, এই যে ব্যাচটা আমি শুরু করছি, প্রথমত সবাই পরিষ্কার দেখতে এবং শুনতে পাচ্ছিস, রাইট? হ্যাঁ দাদা। হ্যাঁ, এখানে আমার এক্সিস্টিং স্টুডেন্ট আছে, এক্সিস্টিং স্টুডেন্ট বেশি আছে, আর নতুন স্টুডেন্ট হিসেবে আলাপন আছিস। আরো একজন দুজন নতুন স্টুডেন্ট এসছে, তারা পরে হয়তো জয়েন করবে বা রেকর্ডিং দেখবে। তো আমি একটা কথা প্রথম থেকে ক্লিয়ার করে দিতে চাই, এই ব্যাচটা কিন্তু স্ট্রিক্টলি বিসিএ বিটেক ফিফথ সেমিস্টারের ব্যাচ। এই ব্যাচে কোনো জুনিয়র ছেলেপুলে নেই, রাইট? একদম বিসিএ বিটেকের ব্যাচ এটা, ঠিক আছে? এর মধ্যে ম্যাকআউটের বিসিএ বিটেক তো আছেই, তার সাথে অঙ্কুশ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি তো, তাই তো? হ্যাঁ স্যার। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে, সেন্ট থমাস আছে, অ্যাডামাস ইউনিভার্সিটি আছে। আর ম্যাক্সিমাম ছেলে মেয়ে আমার কাছে পড়ে এসেছিস, আইদার তোরা আমার কাছে সি পড়েছিস, অর তোরা আমার কাছে পাইথন পড়েছিস, না হলে ডিএসএ পড়েছিস। এখানে এমন কোনো স্টুডেন্ট নেই যারা প্রোগ্রামিং সম্বন্ধে জানে না, যারা কম্পিউটার জিনিসটা কি তাই সম্বন্ধে জানে না। এখানে কেউ আছিস যে কখনো সি বা পাইথন পড়িসনি? কেউ আছিস? কেউ নেই। এখানে সবাই পড়েছে, যে কটা নাম আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু আলাপন ওর ডিগ্রি বলে দিয়েছে ফিফথ সেমিস্টার বিসিএ, বিসিএ ফিফথ সেমিস্টার তো তোর? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে মানে ও পড়েছে। তো যখন একটা স্টুডেন্ট ডিএসএ, সি, ডিএসএ, পাইথন, এই তিনটে ল্যাঙ্গুয়েজ, এই দুটো ল্যাঙ্গুয়েজ আর একটা অ্যালগোরিদম মানে ডেটা স্ট্রাকচার পড়ে আসে, তাকে নতুন করে প্রোগ্রামিং সম্বন্ধে শেখানো আমার কিছু নেই, রাইট? সে জানে কি করতে হবে, প্লাস 4টে সেমিস্টার ধরে সে বিটেক ডিগ্রি বা বিসিএ ডিগ্রির সাথে যুক্ত, মানে তার কলেজের পড়াশোনা কি করে ম্যানেজ করতে হবে, সাবজেক্ট কি করে শিখতে হবে, সেটা নিয়ে আমার নতুন করে কোনো ব্রিফ দেওয়ার নেই। আমি আজকে কথা বলবো শুধুমাত্র জাভা, জাভা দিয়ে সেমিস্টার, আমার এখানে কি পড়ানো হবে, আর তার সাথে প্লেসমেন্ট। প্রথম কথা হচ্ছে, তুমি যে কোনো জায়গায় প্লেসমেন্টের জন্য চলে যাও না কেন, যে কোনো জায়গায় চলে যাও তুমি প্লেসমেন্টের জন্য, যখনই তোমার প্রোফাইলে বা যখনই তোমার সিভিতে জাভা কথাটা লেখা থাকবে বা পাইথন কথা লেখা থাকবে, তখন কিন্তু, আমি আবারও বলছি, আজকে যে কথাগুলো আমি প্রথমে বলবো, আমি সব সব মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, অলওয়েজ যে আমি এই বোর্ডে ক্লাস করাবো তা নয়। কারণ আমাকে জাভা করে দেখাতে হবে, আমাকে প্রোগ্রাম রান করে করে দেখাতে হবে, মানে এক্সাম্পল তুলে এনে রান করে দেখাতে হবে। অর্থাৎ মেশিনে ম্যাক্সিমামটা করানো হবে, স্ক্রিন শেয়ার করে পড়ানো হবে। আর আই থিঙ্ক তোমাদের যা এজ, তোমরা যা সিনিয়র, তাতে তোমাদের পড়াটা ইম্পর্টেন্ট হওয়া উচিত, টু দা পয়েন্ট ফোকাস রাখা উচিত পড়াতে। এবার আমার দু তিনটে বিষয়ের কথা আছে, সেটা হচ্ছে, প্রথম কথা, ফোর্থ সেমিস্টার অব্দি তুমি যে ভুলগুলো করে এসছো, সেই ভুলগুলো এই সেমিস্টারে রিপিট করলে বিপদে পড়বে কেন? জাভাতে কোনো কিছু যদি এক সপ্তাহের বেশি জমে থাকে, ফর এক্সাম্পল আজকে ক্লাস করছি 3 তারিখ, এর পরের ক্লাস 5 তারিখ আছে জাভা, পরপর দুটো ক্লাস যখন তুমি করবে, ধরো কোন একজন স্টুডেন্ট করতে পারলো না, ফর এক্সাম্পল মনামি আজকে ক্লাসে নেই, মনামি ওই দুটো ক্লাস করতে পারলো না, মনামিকে অবশ্যই সামনের সপ্তাহ সোমবারের মধ্যে মানে 10 তারিখের মধ্যে এই দুটো ক্লাস রিপিট দেখে নিতে হবে। আমি 24 থেকে 30 ঘন্টার মধ্যে রেকর্ডিং দেবো, ম্যাক্সিমাম টাইম তাই দেবো, 24 ঘন্টার মধ্যে তোমাদের কাছে রেকর্ডিং পৌঁছে যাবে। ক্লাস ওয়ার্কটা চেষ্টা করবো সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়ার। এবং যা প্রোগ্রাম করাবো অলওয়েজ তোমাকে সাবজেক্টের সাথে আপডেট থাকতে হবে। কারণ জাভাতে এইবার আমি এমন একটা রিস্ক নিয়েছি, 2 দিন জাভাতে দেওয়ার কোনো দরকার ছিল না। আমি চিরকাল একদিন জাভা পড়িয়ে এসেছি, যারা আমার কাছে পড়েছে আগে জানে আমি একদিনের বেশি জাভা পড়াই না, এবং জাভাতে 16 থেকে 18টা ক্লাসে ইজিলি কমপ্লিট করানো যায়। কিন্তু এইবারে জাভাটা একটু ডিফারেন্ট হবে, তার কারণ প্রথম কথা হচ্ছে, জাভাতে আমি শুধুমাত্র সেমিস্টার পড়াবো না। সেমিস্টার এইখানে যেটুকু লেখা আছে এইটুকু হচ্ছে তোদের সেমিস্টার থেকে কোশ্চেন করে। কি এমসিএ, কি বিসিএ, কি বিটেক, কি বিএসসি কম্পিউটার সায়েন্স, যা ইচ্ছা ডিগ্রি পড়ে নে, এই 16খানা টপিকের মধ্যে থেকে জাভার কোশ্চেন আসে সেমিস্টারে। 80 থেকে 90% কোশ্চেন এর মধ্যে থেকে আসবে। এগুলো ছাড়া যদি এই টপিকগুলোকে বাদ দিতে বলিস, এইগুলো ছাড়া জাভার কিছু অ্যাডভান্স টপিক আছে, যে টপিকগুলো আমি বলেই দিচ্ছি, আমি বেকার আটকে রেখে লাভ নেই, আমি পুরো বিষয়টা বলেই দিই খুলে, তোদের সুবিধা হবে বুঝতে।
এই যে টপিকগুলোর নাম আমি এখানে লিখেছি, এগুলো হচ্ছে জাভার অ্যাডভান্স টপিক। এগুলো হচ্ছে জাভার অ্যাডভান্স টপিক। এগুলো জাভার অ্যাডভান্স টপিক। ম্যাক্সিমাম ছেলেমেয়ে আমাকে এই কথাটা বলবে যে স্যার অ্যাডভান্স টপিক কেন লিখলেন? প্রথমত অ্যাডভান্স ইউনিভার্সিটি আর সম্ভবত টিআইউর সিলেবাস থেকে অঙ্ক সময় পাঠাসনি, কিন্তু আই থিঙ্ক আছে। স্যার আমাদের অ্যাডভান্স syllabus দেয়নি ইউনিভার্সিটি এখনো। দেয়নি, এগুলো থাকবে দেখিস, এগুলোর মধ্যে কিছু টপিক থাকবে। অ্যাডভান্স ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটির বিসিএ বিটেকে এর মধ্যে কয়েকটা জিনিস থাকে, এগুলো ম্যাকআউটের মধ্যে থাকে না। ম্যাকআউট এত দূর অব্দি পড়া, কি বিসিএ বল কি বিটেক বল। ম্যাকআউট কি করে, এই এখান থেকে এতটা অবধি, অর্থাৎ ইন্ট্রোডাকশন থেকে শুরু করে মাল্টি থ্রেডিং অবধি, এই পুরো সিলেবাসটা ম্যাকআউটের বিসিএ বিটেক এমসিএ প্রত্যেককে কমপ্লিট করতে হয়, প্রত্যেককে। এবার স্যার তাহলে তুমি এগুলো কেন লিখলে? এবার এখানে প্রবলেম হচ্ছে, ম্যাকআউটের কিছু কিছু সময় অ্যাপলেট থেকে, ফাইল থেকে কোশ্চেন দেখা গেছে। এবং সর্বোপরি সব থেকে ইম্পর্টেন্ট, তোরা যখন 5th সেমিস্টার কমপ্লিট করে 6th সেমিস্টারে উঠবি ম্যাকআউটের বিসিএ, তখন তোদের একটা সাবজেক্ট থাকবে যার নাম হচ্ছে অ্যাডভান্স জাভা, যার 6টা মডিউলের মধ্যে 2টো মডিউল হচ্ছে অ্যাপলেট আর জেডিবিসি। তাহলে 2টো মডিউল যদি এখানে কমপ্লিট থাকে, এমনিতে 6th সেমিস্টারে কিন্তু আর কোথাও অ্যাডভান্স জাভা পড়ানো হয় না বিসিএ ডিগ্রিতে, একমাত্র ম্যাকআউটে পড়ানো হয়। তোদের সিনিয়র ব্যাচকে পড়িয়েছি তো, তোদের জানি যে সিলেবাস কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাই আমি ভেবেছি সপ্তাহে 2 দিন ক্লাস করাবো, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে 8টা করে ক্লাস হবে, 3 আসতে 24টা ক্লাস হবে টোটাল। আমি প্রথমেই বলেছি এইটা করাতে আমার 16 থেকে 18টা ক্লাস লাগে। আমি প্রথম 20খানা ক্লাসে এই পোর্শনটা পুরোটা শেষ করব, এই পোর্শনটা। প্রথম কথা। দ্বিতীয় কথা, এই পোর্শনটা পুরোটা শেষ হয়ে গেলে আমি ধরবো এখান থেকে, ধরে পরপর টপিক পড়িয়ে যাবো। এবার এখানে তোরা বলতে পারিস যে দাদা তাহলে কি আমরা তো ম্যাকআউট, আমাদের তো এতটা পড়লে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে এতটা পড়লে, কিন্তু এইটাকে ইন্ট্রোডিউস করার পেছনে 2টো রিজন। এক, টিআইইউ আর অ্যাডামাস ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আর অ্যাডামাস ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটির সিলেবাসে আছে। আর ম্যাকআউটের যারা এই সেমিস্টারে পড়বি তাদের পিএইচপি আর মাইএসকিউএল আছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হিসেবে, এই কি বলছি সরি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হিসেবে, যেটা তোদের করাবে সায়ন স্যার। প্রথমেই বলে রাখি সায়ন স্যারের পরিচয়। সায়ন আমার ছাত্র, সায়ন আমার কাছ থেকে বিসিএ জেকা এমসিএ পড়েছে। পরে সায়ন গত 2 বছর ধরে একটা কলকাতা স্টার্টআপে অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার, পিএইচপি ল্যারাভেল ডেভেলপার হিসেবে কাজ করেছে। এখন বর্তমানে সায়ন ভুবনেশ্বরে আছে আইবিএম এর সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে। ওকে আমি বললাম ভাই তুই পিএইচপি মাইনসকিউএল পড়াবি, আপডেট কি করা যায়? ও সঙ্গে সঙ্গে আমাকে বললো দাদা আমি এডব্লিউটি, সুইং, অ্যাপলেট, জেডিবিসি এই 3টে দিয়ে জাভাতে প্রজেক্ট করে দেখাতে পারি। আলাম ভাই তাহলে খুব ভালো হয়, আমি জাভার বেসিক পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি, তুই এদেরকে একটু প্রজেক্টের মতো করে শেখাতে পারবি? বলছে হ্যাঁ দাদা আমি শেখাতে পারবো। তাই আমার এবছরের প্ল্যান, এই সেমিস্টারের প্ল্যান হচ্ছে যে তুমি পুরো কোর জাভা শেখার পরে অ্যাডভান্স জাভার কিছুটা অংশ যেটা তোমাদের সিলেবাস কভার করবে সেটা তো অ্যাজ এ থিওরিটিক্যালি শিখবে, প্লাস সায়ন আর আমি মিলে, কারণ কালেকশন ফ্রেমওয়ার্ক, জেনেরিক এই দুটো হচ্ছে ডিএস এর মতো পার্ট, এটা আমি করাবো। এই পোর্শনটা সায়ন করাবে, ইভেন্ট খুব সামান্য ছোট্ট একটা অংশ, এটা যাদের আছে তাদেরকে দেখাবো, এটা সবার জন্য নয়। ফাইল আর ইভেন্ট এই দুটোকে সাইড করবো প্রথমে, এটা একদম যাদের আছে শুধু তাদেরকে দেখিয়ে দেবো, এটা নিয়ে চাপ নিতে হবে না। কিন্তু আমি এই মাল্টি থ্রেডিং অবধি করানোর পরে আমি কালেকশন ফ্রেমওয়ার্ক আর জেনেরিক শিখিয়ে দেবো, ডিএসএ হয়ে যাবে। জাভার ডেটা স্ট্রাকচারের পার্ট ওটা, কেন তখন বলবো, এখন বলে বুঝতে পারবি না। আর এডব্লিউটি, সুইং এই দুটো হচ্ছে তোর ফ্রেমওয়ার্ক, অ্যাপলেট, জেডিবিসি হচ্ছে আরেকটা ফ্রেমওয়ার্ক। অর্থাৎ পুরো ফ্রেমওয়ার্কের জায়গাটা সায়ন প্রজেক্ট করে দেখাবে। থিওরিটিক্যাল নোট, কোশ্চেন অ্যান্সার নিয়ে কোনো প্রবলেম হবে না, কিন্তু এটার প্রজেক্ট যদি তুই করে রাখতে পারিস, ভাই দেখ সোজা কথা বলছি, সার্টিফিকেট আমি প্রোভাইড করব, কিন্তু আমার নিজের কোচিং এর সার্টিফিকেটের কোনো দাম নেই। কি বলছো দাদা নিজের কোচিং? বিশ্বাস কর, তোর সিভিতে যদি মাইক্রোসফটের সার্টিফিকেট থাকে, তোর সিভিতে যদি ওরাকেলের সার্টিফিকেট থাকে, তার যে ভ্যালুয়েশন আর আমার কোচিং এর যে ভ্যালুয়েশন দুটো সেম না কখনো।
যতই অন্যান্য কোচিং এর মধ্যে চিৎকার করে বলি সার্টিফিকেট দেবো, কোনো কাজ হয় না সার্টিফিকেট। কি করব? দেবো তো অবশ্যই সার্টিফিকেট, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কোনো এক্সট্রা চার্জেস দিতে হবে না। কিন্তু মেইন খেলাটা হচ্ছে যেটা আমি এবার করতে চেয়েছি, সায়নকে দিয়ে, যেহেতু ও ইন্ডাস্ট্রির লোক, আইবিএম এর মতো জায়গাতে আছে, ও যে রিসোর্সে কাজ শেখাবে সেই রিসোর্স আমি কোনোদিনও যেতে পারবো না। আমি তোদের সাবজেক্ট শেখাবো, শিখে এই অংশটাতে প্রজেক্ট করাবো, আর টিআইইউ আর ব্রেনার বলছি সরি, অ্যাডামাস ইউনিভার্সিটির এটা থিওরিটিক্যাল পোর্শনটা দেখিয়ে দেওয়া হবে। সবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা কি বললাম আমি? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে কি করতে চাইছি আমি এই সেমিস্টারে? হ্যাঁ দাদা। বেশ, এইবার তোদের মনে হতে পারে স্যার তাহলে কখন করব? অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর সপ্তাহে 2 দিন করে দেখলে 3 মাসে টোটাল 24 থেকে 25টা ক্লাস হওয়ার কথা। তার মধ্যে প্রথম 20খানা ক্লাসে আমি এটা শেষ করব, কারণ আমার এখানে বোঝানোর নেই ডেটা টাইপ কাকে বলে, ভেরিয়েবল কাকে বলে, কনস্ট্যান্ট কাকে বলে, আইডেন্টিফায়ার কি, অপারেটর কি, এইগুলো আমার বোঝানোর নেই। আমি আজকে প্রোগ্রাম করা শুরু করব, কয়েকটা বেসিক জিনিস বলে দেবো, ওপি নিয়ে একটু জ্ঞান দেবো, দিয়ে ক্লাস অবজেক্ট মেথডের গল্পটা বলে আমি এই পোর্শনটা এই উইকের মধ্যে বা নেক্সট 2-3টে ক্লাসের মধ্যে শেষ করাবো। আর এটা সি এর মতো, এখানে আমার ইনপুট কিছু নেই। তোরা জানিস এখানে কেউ আছিস যাকে ডেটা টাইপ বোঝাতে হবে? আছিস কেউ? আমাকে বল, তোরা কি জানিস না ডেটা টাইপ সম্বন্ধে কোনো আইডিয়া নেই? দেবলিনা ডেটা টাইপ কাকে বলে জানিস না? আরে দেবলিনা, সুতনুকা ডেটা টাইপ কাকে বলে জানিস না? জানি জানি। হ্যাঁ দাদা, শির মতো তো। ব্যাস। অপারেটর কাকে বলে জানিস না তোরা? মনামি, এই পরমা, হ্যাঁ স্যার জানি। অঙ্কুশ, ইফ এল সুইচ কেস লুপ কি করে কাজ করে জানা আছে তো? হ্যাঁ জানি জানি জানি। সি 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 এর ইফ এল সুইচ কেস লুপ জানা আছে তো? হ্যাঁ জানা আছে। প্রাইম নাম্বার, প্যালিন্ড্রম নাম্বার, এগুলো মনে আছে? আমি দেখিয়ে দিলে আবার মনে পড়বে, তাই তো? হ্যাঁ দেখিয়ে দিলে আরেকবার Okay. মনে পড়ে যাবে। আলাপন, যে কথাগুলো বললাম সেগুলো ঠিকঠাক মানে হলো, মানে বুঝতে পারলি কি বললাম আমি কথাটা? হ্যাঁ স্যার। এই 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 জায়গাটা জানা তো? হ্যাঁ স্যার, সিনট্যাক্সটা হয়তো আলাদা হবে বাট জিনিসটা এক হবে। সি তে জানা, সি তে জানা, জাভাতে জানতে হবে না, আমি জানিয়ে দেবো জাভাতে। ঠিক আছে। অ্যারেস্টিং জানতে হবে না, ও আমি শেখাবো। অ্যারেস্টিং জাভাতে পুরো আলাদা, আমি শেখাবো। সি অনুযায়ী তো লুপ জানা তো, ফর আই ইকুয়ালস টু 0, আই লেস দেন n, আই প্লাস প্লাস, হ্যাঁ। জানা তো এটা? হ্যাঁ স্যার। বেশ, আমি এই বেসিকটা জানিস বলে আমি এই রিস্কটা নিয়েছি। থার্ড সেমিস্টারে জাভা যখন, সেকেন্ড সেমিস্টারে নতুন সিলেবাস যখন জাভা ছিল, আমি কিচ্ছু করিনি, আমি এই মাল্টি থ্রেডিংও করাতে পারিনি, এই জায়গাটা হাতে দিয়ে নিয়ে গেলাম, না ভাই ওরা রিস্ক হয়ে যাবে এত দূর। এবার এই যে জায়গাটা জাভার, এটা হচ্ছে জাভার স্পেশাল জায়গা। যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে, কারণ মোটামুটি এই সেমিস্টার এবং পরের সেমিস্টার উইদিন এ ইয়ার তোমাকে এমন ভাবে প্রিপারেশন নিতে হবে, প্লাস তোদের ইন্টার্নশিপের গল্প আছে। ইন্টার্নশিপের ঝামেলাতে আমি নিই, তোরা নিজেরা করে নিবি, কলেজ থেকে দেখবি একটা XYZ কোম্পানি নিয়ে আসবে, 2000-3000 টাকা নেবে, ওদের কাছ থেকে তোরা ট্রেনিং করে নিবি, ওটাকে অ্যাজ এ প্রজেক্ট হিসেবে দেখিয়ে দিবি, আমি প্রজেক্ট করিয়ে দেবো, আমাকে এক্সট্রা করে কোনো টাকা পয়সা দিতে হবে না। যারা আমার কাছে জাভা, পিএইচপি আর পড়ছে তাদের আমি দেখিয়ে দেবো। আচ্ছা, আর একটা কথা আমি বলে দিই, এখানে অনেক স্টুডেন্ট আছে, ফর এক্সাম্পল অঙ্কুশ, আলাপন, তুই কিসে, তুই সেমিস্টারে ভর্তি হয়েছিস নাকি শুধু জাভাতে ভর্তি হয়েছিস? না স্যার, দুটোতেই ভর্তি হবো স্যার। আচ্ছা ঠিক আছে, তো অঙ্কুশ, সুচরিতা আর মনোজিৎ, তোদের তিনজনকে আমি একটা কথা বলতে চাই। তোরা জাভা পড়ছিস আমার কাছে 700 টাকা ফিস দিয়ে, তোদের যদি ফিস 300 টাকা বেড়ে যায়, তোদের কি খুব অসুবিধা হবে? না না। সুচরিতা না আর মনোজিৎ? তাদের একটু প্রবলেম হতো। আচ্ছা ঠিক আছে, প্রবলেম হলে করতে হবে না, যদি অসুবিধে না হয় তাহলে একটা সাজেশন দেব, সেটা হচ্ছে সায়নের যে পিএইচপি মাইএসকিউএল এর ক্লাসটা, এটা পাবি, এটা আমার জাভার মধ্যে করাবে সায়ন।
এটা আমি ওর মধ্যে ঢোকাবো না, এটা পাবি, জাভার কাজ জাভাতে হবে। সায়নের পিএইচপি মাইস্কুলের ক্লাসটা করলে তুই ব্যাকএন্ডটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ জেডিবিসি আছে, জেডিবিসি আছে। এটা কিচ্ছু মানে আমি ফোর্স করব না, এটা সম্পূর্ণ তোদের উপরে। যদি তোদের মনে হয় তোদের শেখা উচিত ব্যাকএন্ডের পিএইচপি মাইস্কুয়েল, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, তোরা জয়েন করতে পারি সায়নের পোর্শনটাতে, না হলে বাবা শুধু জাভা কর, কোনো জোর জবরদস্তি নেই। এবার আসি দাদা কি বই পড়বো। প্রথম কথা, তার আগে আমি ইন্টারভিউ নিয়ে একটা কথা বলি। এই যে 1 বছর তোরা পড়বি, তারপরে গিয়ে আলাপন কিছু বলবি বল। স্যার একটা অন্য কথা বলছি স্যার, বলছি যে পরীক্ষার আগে যদি দুটো মাইনরের একটু সাজেশন দিয়ে দেন স্যার তাহলে। মাইনরের সাজেশন কি? মাইনর দুটো পেপারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর এন্টারপ্রেনিউরশিপ, ওই দুটোর নোট, কোশ্চেন অ্যান্সার, সাজেশন সব দিয়ে দেবো। তুই তো দুটো পেপার পড়ছিস 1000 টাকা দিয়ে মাসে, হ্যাঁ হ্যাঁ ওই দুটোর নোট, সাজেশন, কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো রে বাবা। হ্যাঁ, আগের বার আমি তাহলে- এমনি দিয়েছি ই কমার্স, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। অসুবিধা হবে না কোনো। আচ্ছা, এবার একটা কথা বলার, সেটা হচ্ছে আমি এখানে ইন্টারভিউ নিয়ে কয়েকটা কথা বলতে চাই। দেখ, একটা কথা মাথায় রাখিস, আইটি কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য দুটো অপশন আছে। এক, এমন কিছু প্রজেক্ট তুমি করো যে প্রজেক্টটা সিভিতে দেখা মাত্র ইন্টারভিউরে মনে হতে পারে যে ভাই এই ছেলে মেয়েটা এরকম প্রজেক্ট করেছে। করে এবার প্রজেক্ট থেকে তোমাকে জিজ্ঞাসা করছে প্রচুর কোশ্চেন, যত ভালো কোশ্চেন জিজ্ঞাসা করবে, যত অ্যান্সার তুমি ভালো দেবে সেই কোশ্চেনে, তত তুমি চাকরি পাওয়ার চান্স তোমার বেড়ে যাবে। ওকে, এবার কথা হচ্ছে দাদা আমি ইন্টারভিউ অব্দি পৌঁছবো কি করে, মানে আমার ইন্টারভিউ অব্দি পৌঁছতে গেলে যে বিষয়টা কাজে লাগবে সেটা কি করে। প্রথম ফার্স্ট কথা, তোমাকে চাকরির পরীক্ষাতে অ্যাপ্টিটিউড রিজনিং ইংলিশ দেওয়ার পরে একটা কোডিং রাউন্ড তোমাদের হবে, টেকনিক্যাল রাউন্ড বা কোডিং রাউন্ড হবে। সেই কোডিং রাউন্ডে তোমার কাছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ খুলবে, C++, জাভা, পাইথন, আরো ল্যাঙ্গুয়েজ আছে, কোনো জায়গায় সি দিয়ে দেবে, অসুবিধা নেই। তোমরা যদি জাভা খুব ভালো করে করতে পারো, মেইনলি চাকরির পরীক্ষাতে কোশ্চেন করে অ্যারে স্ট্রিং থেকে, কিছুটা লুপ থেকে করে, বাট অ্যারে স্ট্রিং থেকে বেশি করে, আর করে ডিএসএ থেকে কোশ্চেন। সেক্ষেত্রে আমি বলি যদি ডিএস এর কোশ্চেন দেখো তাহলে পাইথন দিয়ে সলভ করতে, যদি অ্যারে স্ট্রিং এর কোশ্চেন দেখো তাহলে আমি বলি জাভা দিয়ে সলভ করতে। এবার কারোর জাভা শেখার পরে ভালো করে, কারোর যদি মনে হয় না স্যার আমি জাভা দিয়ে করব না, আমি পাইথন দিয়ে প্লেসমেন্টের কোডিং করব, গো ফর দ্যাট, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তুমি যখন প্রথম সেমিস্টারে জাভা পড়ছো, তোমার মাথায় রাখা উচিত, তোমার মাথায় যেন কোনোভাবে না আসে যে পাইথনের মতো সহজ কেন নয় স্যার। তোমার মাথায় রাখা উচিত যে এইটা দিয়েই আমাকে চাকরি পেতে হবে। আবারও বলছি, শিখে নাও, শিখে নিয়ে যখন তোমার কাছে দুটো অপশন থাকবে তখন তুমি যেটা ইচ্ছা দিয়ে করো। কিন্তু এখন শেখার সময় তুমি যদি মনে করো জাভাটাকে অ্যাজ এ সেমিস্টার পেপার হিসেবে পড়ে পাস করে যাই, মানে তাতে পাইথন সি দিয়ে ম্যানেজ করে দেবো, এরকম কোনো কোম্পানি আসতেই পারে যারা অ্যাপ ডেভেলপার সার্চ করছে, বিশেষ করে বিটেকদের ক্ষেত্রে অ্যাপ ডেভেলপার সার্চ করছে, সেখানে জাভা ম্যান্ডেটরি করে দেওয়া হবে। ঠিক আছে? তাই আমার বক্তব্য হচ্ছে জাভাটাকে শুধুমাত্র একটা সেমিস্টার পেপার হিসেবে না দেখে জাভাটাকে পুরো সম্পূর্ণ একটা মানে টেকনোলজি বা কোর্স হিসেবে যদি ট্রিট করো, আমার মনে হয় খুব ভালোভাবে শিখতে পারবে। আর যে স্টুডেন্ট বিসিএ, বিটেক, এমসিএ জাভা খুব ভালো করে জানে, তাকে মার্কেট থেকে বিট করা বা তাকে মার্কেটে মানে তার মার্কেটে সার্ভাইভ করতে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে? এই গেল আমার ইন্ট্রোডাকশন। এইখানে আমার আর নতুন কিছু বলার নেই। আমি একবার দেখে নিতে বলছি কি লেখা আছে সিলেবাসের মধ্যে। এইটুকু অংশ নতুন কেউ কি জয়েন করেছে? সমৃদ্ধি জয়েন করেছে, আর কেউ জয়েন করেছে না? সমৃদ্ধি বিটেক সিএসসি, তাই তো? হ্যাঁ স্যার, আমার এআইএমএল আছে। এআইএমএল আছে, 5th সেমিস্টার বিটেক, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, জাভা। তো বিষয়টা হচ্ছে এই হচ্ছে তোদের সিলেবাস বাবা, এই তোদের সিলেবাস, যেটা 20টা ক্লাসের মধ্যে শেষ করানো হবে সেপ্টেম্বর, এই অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3 মাসের মধ্যে এই সিলেবাস থেকে পুরোটাকে নামানো হবে। নভেম্বর মাসে আমাদের আরেকজন টিচার, যে কিনা এখন আইবিএম সিস্টেম ইঞ্জিনিয়ার, সায়ন বলে, ও
আমি কিছুটা অংশ দেখাবো অ্যাডভান্স পার্টে, এইটুকু। যদি তোর মনে হয় তুই অ্যাডভান্সটা করবি তাহলে করবি, না হলে করলি না, এতটুকু থাকলো। সেটা এবার তখন ডিসাইড করা যাবে। ঠিক আছে সমৃদ্ধি? এবং হ্যাঁ এর মধ্যে আমি আর সায়ন মিলে প্রজেক্ট করাবো। প্রজেক্টের ফলে আমরা প্রজেক্ট দেখাবো, তোরা প্রজেক্ট করবি, তারপরে সার্টিফিকেট দেব। কোনো অসুবিধা নেই, যদি এর মধ্যে কোনো অসুবিধা হয়, তোরা যদি না করতে চাস করবি না, এটা তোদের অপশনাল, বাট আমরা এটা করাবো। মানে এটা যদি তোরা করে রাখিস ভালো হবে, এর জন্য কোনো এক্সট্রা চার্জেস বা কিছু করতে হচ্ছে না, জাস্ট পড়ানোর মধ্যে আমি শিখিয়ে দেবো, এইটুকু বলে রাখলাম। এখন তো আপাতত অগস্ট সেপ্টেম্বর মাস পুরোটাই বেসিক ভালো করে শেখানো হবে, এই পোর্শন গুলো ভালো করে শেখানো হবে। ফলে এখন আর এই অ্যাডভান্স পার্টটা নিয়ে ভেবে লাভ নেই। প্রথম ক্লাস আমার বলার দরকার, আমি বলে দিলাম। কি হবে সেটা আপকামিং টাইমে ডিসাইড করা যাবে। সবার কাছে ক্লিয়ার হয়েছে সিলেবাসে কি হতে চলেছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে আমার কথাগুলো? হ্যাঁ দাদা। ও দাদা, প্রতিম বলো। বলছিলাম সায়নদাকে পুরো মানে পুরো প্রজেক্টের ওটা করাবে? প্রজেক্ট বলতে যেগুলো যেগুলো জাভাতে আছে। সায়ন করাবে হচ্ছে পিএইচপি মাইস্কুয়েল, ওই পেপারটা পুরোটাও করাবে। ওই পেপারে 5টা প্রজেক্ট আছে, ঠিক আছে? ওটা পুরো আলাদা। জাভার ক্ষেত্রে এতদূর অবধি আমি করাবো। কালেকশন আর জেনারিক এই দুটো আমি করাবো কিনা সেটা নির্ভর করবে তোদের পারফরমেন্সের উপরে, কারণ তোদের সিলেবাসে কালেকশন আর জেনারিক নেই। ক্লিয়ার? হ্যাঁ। সায়ন এই ফ্রেমওয়ার্কের জায়গাটা পড়াবে। এটা জানার জন্য এটা জানতে হবে। এই 3টে জিনিস, এই 16খানা টপিক জানলে তবে তুই এটা দিয়ে কিছু করতে পারবি। তখন যদি তোর মনে হয় দাদা আমার হার্ড লাগছে, করবি না প্রজেক্ট সায়নের কাছে, কি প্রবলেম যাবার পার্টটা, ঠিক আছে? তুই তোর এই পোর্শনটা রিভিশন করে ম্যাকআউটের পরীক্ষা দিয়ে দিবি। ম্যাকআউটের 4 ডিসেম্বর থেকে পরীক্ষা। বোঝাতে পেরেছি কথা আমি? হ্যাঁ হ্যাঁ। এটা তোদের ব্যাপার। মানে আমার বক্তব্য হচ্ছে তোরা এত দূর তো সবাই আগে ভালো করে শেখ, তারপর যদি আমি কাউকে দেখি খুব দুর্বল আছে, কাউকে দেখি যদি হচ্ছে না, বুঝতে পারছে না, আমি কেন এইসবের বাউন্ডারি তাকে দেবো? যেমন সুচরিতা, অঙ্কুশ, মনোজিৎ, ওদেরকে এটা জানতেই হবে। আর সাজেস্ট করব আমি যারা বিটেক আছে তাদেরকে এই পোর্শনটা করে নিতে। যদি দেখি কারোর পক্ষে সম্ভব হচ্ছে না এইটাকে অ্যাডাপ্ট করা, করবে না, এতদূর পড়বে, এমনি সিলেবাস এতদূর অব্দি আছে। ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা আমি প্রতিম? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। বেশ। আর কারোর কিছু জিজ্ঞাসা আছে সিলেবাস নিয়ে? তাহলে আমি ডিরেক্ট টপিকে ঢুকি। কারোর কিছু জিজ্ঞাসা আছে সিলেবাস নিয়ে? দেখে নে, একবার চোখ বুলিয়ে নে, একবার জাস্ট চোখটা বুলিয়ে নে যে কি কি আছে টপিক সিলেবাসে, কি কি করাবো আমি। চলো এবার দেখা যাক বিষয়টা। প্রথম কথা হচ্ছে, যখনই কোনো ল্যাঙ্গুয়েজ আমরা পড়তে যাব, যখনই কোনো ল্যাঙ্গুয়েজ, সেটা জাভা হোক, সি হোক, পাইথন হোক, আমি চিরকালই শিখিয়ে এসেছি যে ফার্স্টে আমাকে জানতে হয় তার টেমপ্লেটটা কি। টেমপ্লেটটা কি? টেমপ্লেট বলতে এক্ষেত্রে কি বোঝাচ্ছে? জাভার ক্ষেত্রে, জাভার ক্ষেত্রে চিরকাল ক্লাসের নাম দিয়ে শুরু করতে হয়। জাভাতে প্রত্যেকটা প্রোগ্রাম ক্লাসের নাম দিয়ে শুরু করতে হয়। আমি করেও দেখাবো, আমি জাস্ট থিওরি বোঝাই আগে। পাবলিক ক্লাস encoders, bracket open, bracket close. Public static void main. Public static void main। আচ্ছা, এটা কমপ্লিট করে দিই।
string args. এই হচ্ছে সব থেকে বেসিক লেভেলের জাভা প্রোগ্রাম। এই হচ্ছে সব থেকে বেসিক লেভেলের জাভা প্রোগ্রাম। এটাকে তুমি জাভার টেমপ্লেট হিসেবে ধরতে পারো। কি আছে এখানে? এখানে একটা ক্লাস বানানো হয়েছে। প্রত্যেকটা জাভার প্রোগ্রাম এক একটা ক্লাস, প্রত্যেকটা জাভার প্রোগ্রাম। সেই ক্লাসের মধ্যে একটা মেথড বানানো হয়েছে যার নাম হচ্ছে মেন মেথড। অর্থাৎ স্যার এখানে ক্লাস বলতে কি বোঝাচ্ছে? এখানে ক্লাস বলতে বোঝাচ্ছে এনকোডার্স ক্লাসটাকে। মেথড বলতে কি বোঝাচ্ছে? এখানে মেথড বলতে বোঝাচ্ছে মেনকে। এই যে পাবলিক ক্লাস এনকোডার্স, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস, ব্র্যাকেট ওপেন, এখানে ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ক্লোজ, এর ভেতরে যা লেখা লিখবে। এটাকে আমি বলতে চেয়েছি 2-4টে ক্লাসের জন্য মুখস্থ করো। স্যার মুখস্থ করতে বলছেন প্রথম দিনই প্রোগ্রামিং এ? না, আমি বলতাম না কথাটা। আমি যদি তোমাকে আমি এখন এই অ্যাক্সেস স্পেসিফায়ার সম্বন্ধে বোঝাতে যাই, আমি যদি এরকম ক্লাস কিওয়ার্ডটা সম্বন্ধে বোঝাতে যাই, আমি যদি এখন স্ট্যাটিক শব্দটা সম্বন্ধে বোঝাতে যাই, কেন এখানে স্ট্রিং আর্গস কথাটা লিখেছে এটা বোঝাতে যাই, প্রথমেই তুমি পড়বে না জাভা। একটা কথা মাথায় রেখো, যখন আমরা প্রথম কোনো ভাষা শিখি, যখন আমরা কোনো প্রথম বাংলা ভাষা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, যখন প্রথম কিছু শিখি, তখন কিন্তু আমাদেরকে কোনোভাবেই গ্রামার শেখানো হয় না। বাংলা ভাষায় সবার প্রথম মা যে ভাষায় কথা বলে আমাদের সাথে, একটা বাচ্চার সাথে, সেটা হচ্ছে তার মাতৃভাষা। মা প্রথমে মা ডাকতে শেখায়, তারপরে সে আস্তে আস্তে পরিবারের নাম, বাবা, কাকা, দাদা, দাদু এরম নাম জানে, আস্তে আস্তে নাম শুনতে পায়, শব্দ শুনতে পায়। সে ওইভাবে অ্যাডাপ্ট হতে 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 কোনো একদিন সে সেন্টেন্স শেখে, কোনো একদিন সে প্যারাগ্রাফ লিখতে শেখে। তারপরে খেয়াল করে দেখো, আমরা সব থেকে বেশি গ্রামার শিখেছি, সেটা বাংলা ব্যাকরণ হোক আর ইংলিশ গ্রামার হোক, 7, 8, 9, 10 এই 4টে ক্লাসে। এই 4খানা ক্লাসে আমরা সব থেকে বেশি পরিমাণ গ্রামার নিয়ে ডিসকাস করেছি। তার আগে কি আমরা পড়াশোনা করিনি? প্রি প্রাইমারি, প্রাইমারি, আপার প্রাইমারি 1 থেকে 6 অব্দি আমরা কি বাংলা ভাষা, ইংলিশ ভাষা শিখিনি? 100% শিখেছি। কিন্তু প্রথমেই যদি আমাকে কারক, বিভক্তি, সন্ধি বিচ্ছেদ, বিশেষ্য, বিশেষণ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ন্যারেশন, ভয়েস এগুলো শেখানো হতো, একটা বাচ্চার পক্ষে সম্ভব হতো যে কিভাবে আমি ভাষাটাকে অ্যাডাপ্ট করব? এই ভুলটাই আমরা করে বসি জাভা, C++ এই ধরনের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। পাইথন খুব সহজ লাগে, পাইথন পড়তে খুব ভালো লাগে, পাইথন খুব সহজ ল্যাঙ্গুয়েজ, আমরা পাইথনকে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারি। কিন্তু আমরা জাভা বা C++ শেখার সময় সব থেকে বড় যে ব্লান্ডারটা করি, সেটা প্রথমেই ক্লাস, অবজেক্ট, মেথড শিখে প্রথমেই টিচাররা এক্সপ্লেন করেন ক্লাস বলতে কি বোঝায়। বলতে হবে না ক্লাস বলতে কি বোঝায়, এমনি শেখাবো। নেক্সট উইকে আমাকে 3টে থেকে 4টে ক্লাস দাও, তারপর তুমি এমনি বুঝে যাবে ক্লাস কাকে বলছে। অর্থাৎ ধরো আজকে 3 তারিখ, 3, 5, 10, 12 এই 4টে ক্লাস আমাকে দিয়ে দাও, আমি একটু প্রোগ্রামটাকে স্পিড আপ করে দিই, তোমরা আগে জাভা প্রোগ্রাম লিখতে শিখে যাও, তারপর আমি এমনি ওপি বোঝালে জলের মতো পরিষ্কার যাবে ক্লাস বলতে কি বোঝাচ্ছি। আমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লাস, অবজেক্ট, মেথড নিয়ে জ্ঞান দিই, জাভা শিখতে পারবে না। কারণ ওপি হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট। কোনোদিনও সি শিখতে গিয়ে তোমাকে ডিএসএ শিখতে হয়েছে আগে? না, আগে তুমি সি শিখেছো, তারপর তুমি ডিএসএ করেছো। সেরকমই আগে 4টে ক্লাস আমাকে দেবে তোমরা, আমি পুরো জাভা লেখা শেখাবো লুপ অব্দি। যেই লুপ অব্দি জাভা লেখানো শেখা হয়ে যাবে, তোমরা ক্লাস অবজেক্ট বুঝিয়ে দেবো, ইজিলি ডান, মানে তুমি সব লিখতে পারবে জাভা দিয়ে, কোনো অসুবিধা হবে না। তাই সবার প্রথম কাজ হচ্ছে তোমার এই দুটো লাইন মনে রাখা,
পাবলিক ক্লাস এনকোডার্স, এই এনকোডার্স এর জায়গায় পাবলিক ক্লাস প্রাইম, পাবলিক ক্লাস ন্যাচারাল, পাবলিক ক্লাস ক্যালকুলেটর। অর্থাৎ ক্লাস মানে হচ্ছে আলাদা একটা কনসেপ্ট যেটা চেঞ্জ হবে প্রোগ্রাম টু প্রোগ্রাম। জাভাতে প্রোগ্রাম সেভ করবে যে ফাইল নেমটা দিয়ে, সেই ফাইল নেমটা হচ্ছে ক্লাসের ফাইল নেম। অর্থাৎ আমি যদি এখানে পাবলিক ক্লাস এনকোডার্স কথাটা লিখি, ওই এনকোডার্সটা হচ্ছে ফাইল নেম হবে জাভার। আমি যখন স্ক্রিন শেয়ার করে করাবো তখন দেখতে পাবে। প্রথমত ক্লাসের নাম সবসময় ক্যাপিটালে থাকে, ক্লাসের নাম কখনো স্মলে থাকে না। দ্বিতীয়ত ক্লাসের মধ্যে মেন মেথড লিখতে হয়। ঠিক সি প্রোগ্রামিং এ যেরকম ভয়েড মেন বা ইন্ট মেন লিখেছিলে, সেরকম এখানে ভয়েড মেন আছে। ভয়েড মেন বলে বস্তুটা এখানে আছে। ওখানে ভয়েড মেন লিখে পাশে নর্মাল ব্র্যাকেট দিয়ে ছেড়ে দিয়েছিল, এখানে ব্র্যাকেটের মধ্যে স্ট্রিং আর্গস আছে। অর্থাৎ দাদা তাহলে কি বলতে চাইছো তুমি, মোট কি বলতে চাইছো? বলতে চাইছি পাবলিক ক্লাস এনকোডার্স ব্র্যাকেট ওপেন ক্লোজ, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গস ব্র্যাকেট ওপেন ক্লোজ। এই 4টে লাইন কি মনে রাখা পসিবল জাভার ক্ষেত্রে আপাতত? এই 4টে লাইন কি মনে থাকবে প্রত্যেকের? হ্যাঁ হুম, হ্যাঁ স্যার। ঠিক। এই 4টে লাইন একটু মনে রাখবি। প্রত্যেকটা এক্সপ্লেনেশন দেবো আমি, কেন পাবলিক লিখলাম, কেন প্রাইভেট লিখলাম না, কেন ছেড়ে দিলাম না, কেন স্ট্যাটিক কথাটা লিখেছি, ভয়েড কেন লিখলাম, ইন্ট কেন লিখলাম না, এখানে স্ট্রিং আর্গস বলতে কি বোঝাচ্ছে, সব কটার এক্সপ্লেনেশন আমি দেবো। বাট আপাতত মাথায় রাখ, তুই জাভা লিখবি মানে তোকে পাবলিক ক্লাস এনকোডার্স লিখতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গস লিখতে হবে। তার এই গেল টেমপ্লেট। এবার যে কোনো ল্যাঙ্গুয়েজের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে হাউ টু ডিল উইথ ইনপুট অ্যান্ড আউটপুট। ইনপুট অ্যান্ড আউটপুট, তুমি যদি কথাই বলতে না পারো কারোর সাথে, এই যে তোরা আমার সাথে কথা বলছিস, আমি মুখ থেকে যে শব্দ বার করছি সেটা তোদের কাছে ইনপুট হিসেবে যাচ্ছে, আবার তোদের কাছ থেকে যখন কোনো কথা বেরোচ্ছে সেটা আমার কাছে আউটপুট হিসেবে আসছে। তার মানে কি বোঝাচ্ছে? কমিউনিকেশন করতে গেলে, আমাকে সামনের লোকের সাথে কথা বলতে গেলে আমাকে কিছু বলতে হবে, তাকে শুনতে হবে, তাকে কিছু বলতে হবে, আমায় শুনতে হবে। তার মানে পুরো ব্যাপারটাই ইনপুট আউটপুটের মধ্যে আছে। সেরকমই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তুই কম্পিউটারকে কমিউনিকেট করে, কম্পিউটারের সাথে কথা বলে কিভাবে কম্পিউটারকে দিয়ে তোর কাজটা তুই করিয়ে নিবি। এইটুকু হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ। তার জন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবার আগে ইনপুট আউটপুট জানতে হয়। জাভাতে কোনো কিছু প্রিন্ট করতে গেলে, আউটপুট প্রিন্ট করতে গেলে কোনো কিছু, জাভাতে লিখতে হয় এই সিনট্যাক্সটা। এই সিনট্যাক্সটা লিখতে হয় জাভাতে, system.out.println। এই সিনট্যাক্সটা লিখলে তবে জাভাতে কোনো কিছু প্রিন্ট হবে। আমি আবার বলে দিই একটা কথা, এই নামগুলো দেখে ভয় পাবে না, আপাতত জেনে রাখো কোনটা কি। এই প্রিন্টএলএনটা হচ্ছে মেথডের নাম বা ফাংশনের নাম, এই আউটটা হচ্ছে অবজেক্টের নাম বা স্ট্যাটিক বা জাভার ইনবিল্ট অবজেক্টের নাম, এই সিস্টেমটা হচ্ছে ক্লাসের নাম, ক্লাস ডট অবজেক্ট ডট মেথড। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এটা হচ্ছে জাভার প্রিন্টএফ স্টেটমেন্ট। সি তে যেটা প্রিন্টএফ ছিল সেটা হচ্ছে এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। নেক্সট, ইনপুট কি করে নেব স্যার? ইনপুট তো আমরা সি তে শিখে এসেছি। ইনপুট কি করে নেব? ইনপুট তো আমরা সি তে শিখে এসেছি, স্ক্যানএফ। জাভাতে ইনপুট নেওয়ার একটা মেথড আছে। জাভাতে ইনপুট ডিরেক্টলি ওরকম ভাবে নেওয়া যায় না, অনেক প্যাটার্ন আছে জাভাতে ইনপুট নেওয়ার। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কেউ আছো যে আইসিএসসি বা আইএসসি থেকে পড়াশোনা করে এসছো? এখানে কেউ আছো যে আইসিএসই 9-10 আর আইএসসি 11-12 থেকে পড়েছো? আছো কেউ? কেউ নেই। যে স্টুডেন্টরা আইসিএসসি থেকে 10 এর বোর্ড এক্সাম দিয়েছে এবং যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল কমার্শিয়াল অ্যাপ্লিকেশনের জায়গায়, কমার্সের জায়গায়,
তারা 8, 9, 10 3 বছর এমন ভাবে জাভা পড়ে, তাদের সিলেবাসে এতটা শেখানো হয়। এতটা শেখানো হয়, এটার অল্প অল্প পার্ট থাকে, খুব সামান্য, খুব, বাট এতটা তাকে ভালো করে শেখানো হয়। যে কোনো ক্লাস 10 পাস করছে এরকম আইসিএসসি স্টুডেন্টকে তুমি যদি নিয়ে আসো, সেখানে ক্লিয়ারলি বলে দেবে এনক্যাপসুলেশন কি, কনস্ট্রাক্টর কি, অ্যারে স্ট্রিং কি করে কাজ করে। তো ওই জন্য জিজ্ঞাসা করলাম কেউ আছো নাকি। ইনপুট নেওয়ার বিভিন্ন মেথড আছে, সব থেকে বেস্ট মেথড হচ্ছে বাড়িতে সবাই হেডফোনে ক্লাস করছো, আমি একটু অ্যাডাল্ট কথাবার্তা বলবো ক্লাসে, তাহলে এটা বোঝাতে হ্যাঁ সুবিধা দাদা। হবে। হ্যাঁ, উঠতেই তুই থাকবে, তুই দেবায়ন ঠিক সময় মতো তুই অ্যারাইভ করেছিস। না, বাইরে ছিলাম, এই ঢুকলাম। বলছি প্রত্যেকে কি হেডফোনে? যদি কেউ মাইকে থাকো বা যদি কেউ স্পিকারে থাকো আমাকে বললো, আমি বলবো না এক্সাম্পলটা। আচ্ছা, আমি ভদ্রতা রেখে বলি যতটা সম্ভব। তুমি তোমার সুবিধা মতো বলো। আর এক্সাম্পলটা বলতে যাচ্ছিলাম, কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে নিয়ে পালিয়ে যাবে, ঠিক আছে? আমি একটু উল্টো করে দিই, কোনো একটা মেয়ে কোনো একটা ছেলেকে নিয়ে পালিয়ে যাবে, ঠিক আছে? সবসময় ওরম বললে তো হয় না, ছেলেরাও পালিয়ে, মেয়েরাও পালিয়ে যেতে পারে ছেলেদেরকে নিয়ে। তো মনে করো কোনো একজন মেয়ে কোনো একটা ছেলেকে নিয়ে পালিয়ে যাবে, ঠিক আছে? পালিয়ে কখন যায়? যখন তার বাড়ির লোক পারমিশন দেয় না, তাই না? ধরো আমি কাউকে ভালোবাসি, তার বাড়ির লোককে বলা হলো যে, মেয়েটি বললো যে বাবাকে বা মাকে যে এই ছেলেটিকে আমি পছন্দ করি, এর সাথে আমি লাইফ কাটাতে চাই। বাবা মা বললো ঠিক আছে, নিয়ে আয়, দেখা সাক্ষাৎ করি। শুনলো, কথাবার্তা বললো, হ্যাঁ চলো ঠিক আছে, পছন্দ হয়েছে তাদেরও, বাড়ির লোকের সাথে কথা বললো। এই সিচুয়েশনে কি কেউ পালিয়ে যাবে? কোনোদিনও পালাবে না, পারমিশন নেওয়া থাকবে। আর পালিয়ে কখন যাবে? যখন বাড়ির লোক কেউ মেনে নিচ্ছে, না ওই ছেলের সাথে বিয়ে করলে তোকে ত্যায্য কন্যা করে দেবো, ওই মেয়ের সাথে বিয়ে করলে তোকে ত্যায্য পুত্র করে দেবো, এই সমস্ত জ্ঞান দেয় বাবা মারা, তখন খারাপ সেন্সে নিও না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি। তখন ছেলেটা বা মেয়েটা পালিয়ে যায়, পালিয়ে বিয়ে টিয়ে করে, হ্যাঁ এবার মেনে তো নিলে আর তখন তো আর কিছু করবে না, খুব স্বাভাবিক যে বিয়ে টিয়ে করে নি, মন্দিরে গিয়ে সিঁদুর করে দিই, ঝামেলা মিটিয়ে। এইবার কথা হচ্ছে, রিয়েল লাইফে বাড়ির লোক না মেনে নিলে তুমি পালিয়ে বেড়াতে পারো। জাভাতে উইদাউট পারমিশন তুমি কোনো কাজ করতে পারবে না। এক্ষেত্রে বাড়িতে পালিয়ে যাওয়ার এক্সাম্পলটা দিলাম, মানে এসকেপের অপশন আছে বাড়িতে, রিয়েল ওয়ার্ল্ডে। জাভাতে দেয়ার ইজ নো এসকেপ। কেন? অ্যাকচুয়ালি ইনপুট হচ্ছে এইটা, এই যে মেথডটা দেখতে পাচ্ছ তোমরা, আমার হাতের লেখা বুঝতে পারছো? যারা নতুন, আলাপন, সমৃদ্ধি, বাদবাকি গুলো তো সব পুরনো গরু গাধা, ওরা তো জানে। আচ্ছা, তিতলি বলে একজন জয়েন করেছে, শ্রেয়সী বলে একজন জয়েন করেছে, তোরা কোন কোন কি ডিপার্টমেন্ট বাবা? আমি স্যার বিসিএ ডিপার্টমেন্টে। কোন কলেজ? বিসিডা একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস, দুর্গাপুর। দুর্গাপুর, বিসি রায় দুর্গাপুর। হ্যাঁ ঠিক, তোর সাথে আমার মনে হয় ইনস্টাগ্রামে কথা হয়েছিল না? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। ফিফথ সেম তোর? হ্যাঁ স্যার, ফিফথ সেম। হ্যাঁ ঠিক। তিতলি বাবা তোর কি, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি? আরে তুই কি বিটেক না বিসিএ সেটুকু শুধু বলে দে।
আচ্ছা ঠিক আছে। তুই তিতলি কি কোনোভাবে অ্যাডামাস? মেবি ফিফথ সেমে কে ঢুকেছিল, ঠিক আছে, যাই হোক ক্লাস করার অসুবিধা নেই, আমি মনে পড়ছে না আমার এতজনের মধ্যে। আচ্ছা দেখ, বিষয়টা হচ্ছে যেটা বলছিলাম, এখানে আমাকে আউটপুট নিতে হবে। মেথড হচ্ছে এইটা, মেথড হচ্ছে এইটা। তোরা যারা সি প্রোগ্রামিং করেছিস, তোরা একটা জিনিস লক্ষ্য করেছিলি, যখন আমাদের আউটপুট বের করতে হয় তখন আমরা প্রিন্টএফ লিখতাম, স্ক্যানএফ লিখতাম। এগুলো কি ছিল রে বাবা? ফাংশন নাকি কি ছিল? এটা ফাংশন ছিল তো, এগুলো একটা ফাংশন তো নাকি? ইনপুট আউটপুট ফাংশন তো? হ্যাঁ ফাংশন ছিল। ফাংশন ছিল, স্ক্যানএফ, হ্যাঁ। প্রিন্টএফ, এগুলো একটা ফাংশনের মধ্যে পড়ে। হ্যাঁ যেটা সিতে ফাংশন সেটা জাভাতে মেথড, যেটা সিতে ফাংশন সেটা জাভাতে মেথড। অর্থাৎ প্রিন্টএফটা হয়ে গেল প্রিন্টএলএন, স্ক্যানএফটা হয়ে গেল ডেটা টাইপ অনুযায়ী মেথড। নেক্সট ইন্ট, ফ্লোটিং পয়েন্ট নাম্বার হলে নেক্সট ফ্লোট, ক্যারেক্টার হলে নেক্সট, স্ট্রিং হলে নেক্সট লাইন, ক্যারেক্টার হলে নেক্সট, ডাবল হলে নেক্সট ডাবল। অর্থাৎ ইন্টিজার বলে এই ইনপুটটা হয়ে গেল নেক্সট ইন্ট। দাদা শুধু এই একটা মেথড আমার দরকার, আর যে ভেরিয়েবলে ইনপুট নেব সেই ভেরিয়েবলটা দরকার। তুমি দাদা কি সব লিখেছো এটার জন্য? বুঝি বলি বাবা, এখানে পালাতে পারবি না, এখানে পারমিশন নিতে হবে বাবা মানুষ। কেমন দেখ, জাভা কেন কমপ্লেক্স লাগে আমি বুঝিয়ে বলি। প্রথম কথা হচ্ছে মেথড ইউজ করা যাবে না অবজেক্ট না থাকলে। মেথড ইউজ করা যাবে না অবজেক্ট না থাকলে। তাই প্রিন্টএলএন মেথডটাকে ব্যবহার করার জন্য একটা অবজেক্ট দিয়ে দিয়েছে। সেরকমই নেক্সট ইন্ট মেথডটাকে ব্যবহার করার জন্য এসসি বলে একটা অবজেক্ট আমরা বানিয়ে নিয়েছি। এই লাইনে এসসি অবজেক্টটা ক্রিয়েট হয়েছে। স্ক্যানার এসসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। দাদা এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে এসসি বলে একটা অবজেক্ট বানিয়েছি। অবজেক্ট মেথড আর ক্লাসের থেকে আলাদা। অবজেক্ট হচ্ছে পুরো আলাদা একটা জিনিস। ওই অবজেক্ট বানিয়েছি স্ক্যানার ক্লাসের। তাই স্ক্যানার এসসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এই লাইনটাকে একটু মনে রাখ, প্রত্যেকটার এক্সপ্লেনেশন আছে এখানে। ক্লাসের নাম, এটা অবজেক্টের নাম, এটা কিওয়ার্ডের নাম, এটা কনস্ট্রাক্টরের নাম, এইটা আর একটা ক্লাস অবজেক্টের ইনপুটের নাম। তো এত কমপ্লেক্সে না গিয়ে মোট কথা স্ক্যানার এসসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, এই লাইনে এসসি অবজেক্টটা তৈরি করেছি, আমরা তৈরি করেছি প্রোগ্রামের মধ্যে। সেই অবজেক্টটা দিয়ে নেক্সট ইন্ট মেথডটাকে কল করেছি। এবার বলবি কেন কল করতে হলো? কারণ নেক্সট ইন্ট মেথডটা স্ক্যানার ক্লাসের মেথড। তুই হচ্ছে সেই এসসি অবজেক্ট। তুই যদি এই এসসি অবজেক্টটা না হতিস, তুই কি সেই মেয়েটার সাথে বিয়ে করতে পারতিস? এখানে মেথডটা হচ্ছে ওই মেয়েটা, বা ভাইস ভার্সা। মেয়েটা যদি অবজেক্ট হয়, মেয়ে অবজেক্ট বললে আবার আমাকে ঝামেলা করবে, আমি ওই অবজেক্টের কথা বলিনি, আমি এক্সিকিউশনের কথা বলেছি। মেয়েটা যদি অবজেক্ট হয় ছেলেটা মেথড, ছেলেটা যদি অবজেক্ট হয় মেয়েটা মেথড। অর্থাৎ অবজেক্টই পারে মেথডকে বের করে আনতে। তাই অবজেক্ট দিয়ে মেথডকে কল করা হয়েছে। এই অবজেক্টটা বানাতে হয় মানে স্ক্যানার ক্লাসের মেথডকে ব্যবহার করব বলে মেয়ের মায়ের থেকে পারমিশন নিতে হয়। স্ক্যানার ক্লাস হচ্ছে মেয়ের মা। মেয়ের মা বলছে ঠিক আছে সব বুঝলাম বাবা, তোরা দুজনকে ভালোবাসিস, কিন্তু আমি কিছু করতে পারবো না বাবা, যা করবে মেয়ের বাবা করবে। এই হচ্ছে প্যাকেজ। এই প্যাকেজ হচ্ছে পারমিশন দেয় স্ক্যানার ক্লাসকে ব্যবহার করার।
স্ক্যানার ক্লাসের মধ্যে অবজেক্ট বানাচ্ছি, সে পারমিশন দিচ্ছে স্ক্যানার ক্লাসের মেথড ইউজ করার, তবে গিয়ে ভেরিয়েবলের ডেটাটা ঢুকছে। বোঝাতে পেরেছি? জাভাতে ইনপুট নিতে গেলে এই সবুজ কালারের 3টে লাইন লিখতে হয়। java.util.scanner, স্ক্যানার ক্লাসে ব্যবহার করার জন্য java.util প্যাকেজের পারমিশন নিলাম। যেই পারমিশন নিলাম এবার আমি স্ক্যানার ক্লাস ব্যবহার করতে পারি। স্ক্যানার ক্লাসের মধ্যে একটা অবজেক্ট বানালাম যার নাম দিলাম এসসি। অবজেক্ট বানাতে গেলে কি করতে হয় দাদা? এই লাইনটা লিখতে হয়। অবজেক্ট বানিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে সেই অবজেক্টটা দিয়ে মেথড কল করেছে। এর মানে কি? এর মানে হচ্ছে স্ক্যানএফ, ইনপুট ঢুকবে। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? আর একবার বলি ছোট করে হ্যাঁ দাদা বলো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে প্যাকেজ দিয়ে ক্লাসের পারমিশন নেওয়া হলো প্রোগ্রামের একদম মাথায়। প্যাকেজ দিয়ে ক্লাসের পারমিশন নেওয়া হলো। দাদা প্যাকেজ মানে কি এটা একটু ক্লিয়ারলি বলি। অনেকগুলো মেথড নিয়ে একটা ক্লাস, অনেকগুলো ক্লাস নিয়ে একটা প্যাকেজ। এই ছবিটা বাবা একটু মাথায় রাখিস। টেমপ্লেটের মধ্যে বলবো না, টেমপ্লেটের মধ্যে বলবো না। আচ্ছা এখানে আমি ছোট করে লিখে দিই, বুঝতে পারবি। এই ছবিটা মাথায় রাখিস। দেখতে পাচ্ছিস সেটা? হ্যাঁ হ্যাঁ অনেকগুলো মেথড আছে এখানে। হ্যাঁ কিচ্ছু টুকতে হবে না, সব পিডিএফ করে দেবো আমি। অনেকগুলো মেথড আছে, এরকম মনে কর আর একটা সেট অফ মেথড। মেথড এ, মেথড বি, মেথড সি বা মেথড জি বা জেড। এই মেথড গুলো নিয়ে মনে কর এর নাম ক্লাস 1, এই মেথড গুলো নিয়ে মনে কর এর নাম ক্লাস 2। অনেকগুলো মেথড নিয়ে একটা ক্লাস তৈরি হয়, অনেকগুলো মেথড নিয়ে একটা ক্লাস তৈরি হয়। আবার অনেকগুলো ক্লাস নিয়ে একটা প্যাকেজ তৈরি হয়। মেয়ে, মেয়ের মা, মেয়ের বাবা, মনে থাকবে? দারুণ। যদি যদি কারোর খারাপ লাগে, না না স্যার আপনি কি বলছেন স্যার, জাভা পড়াতে এসে মেয়ের মা কি সব নিয়ে বলছেন? ভাই দাদু বাবা ছেলে, ঠিক আছে? সারা জীবনে কোনোদিনও জাভা থিওরিটিক্যালি মনে রাখতে পারবি না। আমি আজ জাভা পড়েছি, পড়াচ্ছি প্রায় 7 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, 6 বছর, 8 বছর হয়ে গেছে। 18 সাল থেকে জাভা পড়াই আমি, 8 বছর হয়ে গেছে। আমি কোনোদিনও বোঝাতে পারলাম না জাভাকে থিওরিটিক্যালি। জাভা বোঝার বেস্ট এক্সাম্পল হচ্ছে, মানে বেস্ট মেথড হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড দিয়ে মনে রাখো, যে যার নিজের মতো মনে রাখো। প্রেম ভালোবাসার গল্প বলি কেন? বাচ্চা কাচ্চারা বোঝে ভালো। কলেজের ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা ছাড়া আর কি বুঝতে পারে? আমি আমার কলেজ লাইফে যদি এই এক্সাম্পল গুলো খেতাম, তোরাও তোদের কলেজ লাইফে এক্সাম্পল খাবি। তাই দেওয়া, ভালো এক্সাম্পল প্রচুর আছে আমার কাছে। বিষয়টা হচ্ছে একজন লোকের 2টো সন্তান, তাদের আবার 2-3 জন করে সন্তান। তাহলে কারোর পারমিশন নিতে গেলে সেই সন্তানদেরকে নিয়ে তুই খেলতে যাবি মানে, বা তোর বন্ধু বান্ধবকে নিয়ে খেলতে যাবি, তার বাবার থেকে পারমিশন নিতে হবে। তার বাবা বলে ভাই আমি কিছু জানি না, দাদু পারমিশন দিলে হলো। অর্থাৎ আমি কোনো মেথড ব্যবহার করব কিনা সেই ক্লাসের পারমিশন লাগবে, সেই ক্লাস ইউজ করতে পারবো কিনা তার জন্য প্যাকেজের পারমিশন লাগবে। মনে থাকবে? হ্যাঁ দাদা বলছি এইগুলো রেকর্ডিং ক্লাস দিয়ে দেবে? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে তো। এবার আমার দুর্ভাগ্য, তোরা যদি সেই রেকর্ডিং বাজারে ছেড়ে দিস তাহলে আমাকে ধরে নিয়ে নিতে হবে। না না না, আসলে নিজেরা আসলে ওটা জয়েন হতে একটু দেরি হয়ে গেছিল, নিয়ে এবার সামনে এগুলো একটু বুঝতে পারিনি, ওই জন্য রাখছি।
সিলেবাস না, যদি না। বলুন ডিসকাস করছি না। দিয়ে দেবো, কালকের মধ্যে দিয়ে দেবো রেকর্ডিং। আচ্ছা ঠিক আছে। এইবার বিষয় হচ্ছে কি, এইবার বিষয় কি স্যার, এত ঝামেলা কেন করতে হচ্ছে? এটা এখন বুঝতে পারবি না কেন ঝামেলা করতে হচ্ছে। এটা বুঝতে পারবি 3-4 মাস পড়ার পরে যাওয়া, যে জাভাতে এত এত সমস্যা কিসের। সিম্পল লাইন লিখে দিতাম। পাইথনে কোথায় দাদা কি বলছো, পাইথনে ইনপুট লিখে দিই, কিছু একটা ব্র্যাকেট দিয়ে দিই, উল্টো উল্টো করলাম, এক্স ইকুয়ালস টু ইনপুট ব্র্যাকেট দিয়ে লিখে দিই, ভেতরে ইন্টিজার ফিন্টিজার মেরে দিই, ঝামেলা মিটে যায়। না বাবা, পাইথনের স্পিড আর জাভার স্পিডের মধ্যে পার্থক্য আছে। সব থেকে ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে সি, গ্রুপ অফ ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে সি, তারপরে জাভা, তারপরে পাইথন। জাভা হচ্ছে একমাত্র ল্যাঙ্গুয়েজ যে অ্যাকচুয়াল কম্পিউটারের হায়ারার্কিকে বোঝে, একমাত্র ল্যাঙ্গুয়েজ। যে জাভা পড়বে, যার একবার জাভা ভালো লাগবে লং রানে, সে জাভা ছাড়া কোনোদিনও কোনো কিছু নিয়ে কথা বলবে না। এই যে জাভার প্রথম একটা মাস, এই যে প্রথম মাসটা একটু স্ট্রাগল যায়, যে ধরতে পারছে না বিষয়টা জাভার। এই জন্য আমি এত এক্সাম্পল দিয়ে বলছি। প্রথম মাসটা যদি তুই বের করে দিতে পারিস একবার, আর জাভা যদি ভালো লেগে গেল, তুই জাভা ছাড়া কিছু দিয়ে প্রোগ্রাম লিখবি না। জাভা এত ভালো ল্যাঙ্গুয়েজ, জাভাকে বুঝতে পারে না, জাভা বোঝাটা কঠিন প্রথমেই, কারণ এই কমপ্লেক্সিটি গুলো আছে। এখানে অনেকে এক্সপার্ট আছে, অনেকে আবার এক্সপার্ট ভাবে বুঝতে পারবে যে এইভাবে জাভা পড়তে নেই, ওইভাবে জাভা পড়তে হয়। একবার আমার কথা মতো জাভা পড়ে দেখ। আমি এমনি বলছি না, সিবিএসসি বলছে, আইসিএসসি, আইএসসি অর্থাৎ ক্লাস 10, ক্লাস 12 এবং হেরিটেজের এমসিএ, ম্যাকআউটে এত বছর ধরে আমি জাভাতে ফুল মার্কস পাই এসেছি। আমার কাছে ক্লাস 10 এর স্টুডেন্ট ছিল যে জাভাতে ফুল মার্কস পেয়েছে, আমার কাছে ক্লাস 12 এর স্টুডেন্ট ছিল যে জাভাতে ফুল মার্কস পেয়েছে, আমার কাছে হেরিটেজের বিটেক পড়েছে, আমার কাছে হেরিটেজের এমসিএ পড়েছে, যাদেরকে আমি হেরিটেজে 10 পয়েন্ট পাইছি। এবং আমি খুব একটা গর্ব করে বলি না যে আমি পাইছি, আমি পাইছি, তার কারণ আছে। মেকানিজম খুব ম্যাটার করে জাভাতে। এই যে আমি এখানে যে লিস্টটা বানিয়েছি না, এই লিস্টটা খুব ইম্পর্টেন্ট। সব বুঝতে পারবি 4 মাস পরে গিয়ে যে কেন দাদা এরকম একটা লিস্ট বানিয়ে দিয়েছে। প্রত্যেকটা এখানে র্যান্ডম ভাবে কিছু লেখা নেই, র্যান্ডম ভাবে কিচ্ছু লেখা নেই, এখানে সব সিকোয়েন্সে লেখা আছে। ইনহেরিটেন্স পড়বি, ইনহেরিটেন্স পড়ার পরে বুঝতে পারবি ইনহেরিটেন্স কাকে বলে, সঙ্গে সঙ্গে ওর সাথে লিঙ্ক আপ করে দেবো পলিমরফিজম। ইনহেরিটেন্স পড়তে গিয়ে 4 রকমের ইনহেরিটেন্স পড়বি, এক রকমের ইনহেরিটেন্স আছে, মাল্টিপল ইনহেরিটেন্স, অ্যাপ্লাই করা যায় না জাভাতে, তার জন্য ইন্টারফেস লাগে। ইন্টারফেস পড়তে গিয়ে মাঝে পড়বি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সব কানেক্টেড। এই সবটা পড়ার পর এক্সেপশন হ্যান্ডলিং পড়বি, লাস্টে গিয়ে মাল্টি থ্রেডিং পড়বি। এই মাল্টি থ্রেডিং মানে কোনটা দাদা? অপারেটিং সিস্টেমে যে থ্রেড পড়ে এসেছিস সেখান থেকে আসে মাল্টি থ্রেডিং। জাভাতে করে দেখাবো, ওএসএ বলেছিল থ্রেড প্রসেসের পার্ট, সেখান থেকে জাভাতে করে দেখাবো দুটো থ্রেড কি করে রান করছে। অর্থাৎ জাভা একবার আমার কথা মতো পড়ে দেখ, যদি কোথাও সমস্যা হয় 4 মাস পরে গিয়ে আমাকে বলবি, আমি টাকা ফেরত দিয়ে দেবো। যা, আর কি বলবো। আচ্ছা, তাহলে আউটপুটের জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ইনপুটের জন্য প্রথমে স্ক্যানার ইউটিল ক্লাসের পারমিশন নিতে হবে, ইউটিল প্যাকেজের পারমিশন নিতে হবে, স্ক্যানার ক্লাসের অবজেক্ট বানাতে হবে, সেই অবজেক্ট দিয়ে মেথড কল করতে হবে। এই 3টে লাইন দিয়ে ইনপুট আউটপুট সলভ হবে। সবাই বোঝা গেছে ইনপুট আউটপুট কি করে নিতে হয়? হ্যাঁ স্যার। সুচরিতা বুঝতে পারছিস? আছে না কেউ ক্লাসে? নেই। পরমা বোঝা যাচ্ছে? স্যার হ্যাঁ স্যার এইটুকু বুঝেছি। এইটুকু বুঝেছিস। অঙ্কুশ, চাপ লাগছে? একটু চাপ লাগছে বাট বুঝতে পারছি। দেবায়ন? হ্যাঁ বুঝেছি, প্রথম দিকে একটুখানি দেখিনি বলে একটু প্রেশার লেগে আমি রেকর্ডিং কেন। প্রথমত সাবজেক্ট পড়াইনি। এরপর 3 নম্বরে কি শেখা উচিত? 3 নম্বরে ফার্স্টে শেখা উচিত টেমপ্লেট কিভাবে লিখবো, সেকেন্ডে শেখা উচিত ইনপুট আউটপুট কি করে দেয়, থার্ডে জানা উচিত কিওয়ার্ডস কি। এবার কিওয়ার্ড কি রে? কিওয়ার্ডস কি? অঙ্কুশ, কিওয়ার্ড কি? কিওয়ার্ডস কাকে বলে? মানে যেগুলোর আগে থেকে কোনো মিনিং থাকে তো ওইগুলো তো কিওয়ার্ড জানি। স্যার ওই যেগুলো রিজার্ভ ওয়ার্ড সেটাকে তো বলে প্রিডিফাইন।
ভেরি গুড। যেগুলো আগের থেকে কোনো মিনিং থাকে, যেগুলো রিজার্ভ ওয়ার্ড, যেগুলো প্রিডিফাইন, কোনো লজিক নেই এতে। যে টপিকের লজিক নেই সেই টপিকে লজিক দেওয়া ইঞ্জিনিয়ারদের কাজ না। ইঞ্জিনিয়ার হচ্ছে এমন একটা প্রফেশন, যে প্রফেশনে তুই তাকে স্পেসে রকেট পাঠাতে বলবি সে পাঠিয়ে দেবে, তুই তাকে বিয়ে বাড়ির প্যান্ডেল করতে বলবি করে দেবে। 8 থেকে 80, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পারে। ইঞ্জিনিয়াররা করতে পারে না এমন কোনো পৃথিবীর কাজ নেই। ইঞ্জিনিয়াররা অপারেশন করে দিতে পারে সুযোগ বুঝে, করতে পারে না কারণ পুলিশ মারবে বলে। ইঞ্জিনিয়াররা অপারেশন করে দেয়, পারলে বন্ধু বান্ধবের মধ্যে ঝামেলা হলে দেয়ও করে অপারেশন। যাই হোক, যতটুকু প্রিসাইজ দরকার ততটুকু পড়বো, যেখানে থিওরিটিক্যাল কনসেপ্ট সেখানে কোনো লজিক লাগাবো না। এই হচ্ছে আমার বক্তব্য। কিওয়ার্ড মানে রিজার্ভ ওয়ার্ড। এই ধরনের নাম কারো শুনেছিস? হোয়াট ঘোষ, হুইচ দাস, হাউ চৌধুরী, শুনিস না? শুনেছিস? এই ধরনের নাম যারা দেয় তারা কারা? কেউ দেয় না এই ধরনের নাম। কেন? হোয়াট মানে তার একটা আগে থেকে ইংলিশ গ্রামারে মিনিং আছে, হুইচ মানে তার একটা নির্দিষ্ট মানে আছে, হায়ারও সেম। অর্থাৎ যে সমস্ত ল্যাঙ্গুয়েজে আগে থেকে কিছু মানে ডিফাইন করা থাকে সেইগুলোকে আমি আইডেন্টিফায়ার বা কোনো কিছুর নাম হিসেবে ব্যবহার করতে পারি না। তাই কিওয়ার্ড হচ্ছে প্রোগ্রামিং এর সেই সমস্ত ওয়ার্ড যেগুলো আমি আমার কাজে ব্যবহার করতে পারবো না, সেগুলো যখন আমি কোনো আইডিতে বা আমি কোনো টেক্সট এডিটরের মধ্যে লিখবো, তখন সেইগুলোর একটা নির্দিষ্ট মানে থাকবে, নির্দিষ্ট কারণ থাকবে, এবং কম্পাইলার বা ইন্টারপ্রেটার দেখে বুঝতে পারবে যে সেটা কিভাবে কাজ করে। ঠিক আছে? তাহলে সি এর ক্ষেত্রে 32টা কিওয়ার্ড ছিল, পাইথনের ক্ষেত্রে সম্ভবত 52টা মতো কিওয়ার্ড না 54টা কিওয়ার্ড ছিল, জাভার ক্ষেত্রে দেখিনি কতগুলো কিওয়ার্ড আছে। মুখস্থ করার দরকার নেই, অর্ধেক কিওয়ার্ড তো তোদের জানা। ঠিক আছে? আয় কতগুলো কিওয়ার্ড আছে বলছে না তো। এই যে এইগুলো হচ্ছে জাভার কিওয়ার্ড, ঠিক আছে, বা রিজার্ভ ওয়ার্ড। 55টা রিজার্ভ ওয়ার্ড আছে, 55টা রিজার্ভ ওয়ার্ড আছে, যার মধ্যে কিওয়ার্ড হচ্ছে 52টা। ঠিক 52টা আমি জানতাম। রিজার্ভ লিটারেল মানে হচ্ছে ওই আমরা অনেক সময় ইউজ করি না, ট্রু ফলস নাল, মানে ভ্যালু টাইপের, কনস্ট্যান্ট ভ্যালু টাইপের, সেগুলো হচ্ছে এইটা। অর্থাৎ ইউজড কিওয়ার্ড আছে 50টা, আনইউজড কিওয়ার্ড আছে 2টো, আর বাদ বাকি রিজার্ভ লিটারেল, মানে ওভারঅল 55টা কিওয়ার্ড আছে। এইটুকু জেনে রাখ। এগুলো কি পড়তে হবে না? এগুলো পড়তে হবে না, আস্তে আস্তে শিখে যাবি। তোরা সবাই জানিস ফর একটা কিওয়ার্ড, ক্যাচ একটা কিওয়ার্ড, বাইট একটা কিওয়ার্ড, ইন্ট একটা কিওয়ার্ড, ক্লাস একটা কিওয়ার্ড, কন্টিনিউ একটা কিওয়ার্ড। তো কিওয়ার্ড মানে হচ্ছে যেগুলোর প্রিডিফাইন মানে থাকে, রিজার্ভ ওয়ার্ড, এবং সেগুলোকে আমি ব্যবহার করতে পারবো। ওকে, ফোর্থ কি জানতে হয়? ফোর্থ জানতে হয় আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার হচ্ছে কোনো কিছুর নাম। এই যে তোরা একটা ভেরিয়েবল নিবি, তোরা একটা কনস্ট্যান্ট নিবি, তোরা একটা ক্লাসের নাম দিবি, তোরা একটা মেথড বা ফাংশনের নাম দিবি, তোরা একটা অ্যারের নাম দিবি, স্ট্রিং এর নাম দিবি। তো নাম দেওয়াটা হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারের কিছু রুলস আছে, জাভার ক্ষেত্রেও সেম। রুলস গুলো কি? রুলস গুলো খুব সিম্পল, এটা প্রত্যেকের জানা, আমি একবার রিভাইজ করে দিচ্ছি। Rules for valid identifier. Rules for valid identifier. কি? Case sensitive language. Case sensitive. Case sensitive মানে যে জিনিসটা ক্যাপিটালে লেখা, যে জিনিসটা স্মলে লেখা, সেটাকে সেভাবেই লিখতে হবে। তুমি যদি স্মলে ফর লেখো তবেই রান করবে, তুমি যদি ক্যাপিটালে ফর লেখো রান করবে না। কেস সেন্সিটিভ। ঠিক আছে, নেক্সট।
নেক্সট, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড, 0 to 9 আর আন্ডারস্কোর, এর বাইরে কোনো কিছু ব্যবহার করা যায় না। নো ব্ল্যাঙ্ক স্পেস বা নো হোয়াইট স্পেস, কোন রকম হোয়াইট স্পেস দেওয়া যাবে না। তারপরে আসছে হোয়াইট স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ, নট স্টার্টেড উইথ ডিজিটস, অর্থাৎ ডিজিট দিয়ে স্টার্ট করা যাবে না, 9 দিয়ে, 1 দিয়ে, 0 দিয়ে স্টার্ট করা যাবে। ঠিক আছে, আর কি কিছু মনে পড়ছে তোদের? এই চারটে তো বললাম, কেস সেন্সিটিভিটি, A to Z, এই ক্যারেক্টার সেটের বাইরে কিছু করা যাবে না, নো হোয়াইট স্পেস, নট স্টার্টেড উইথ ডিজিট, বাস এই হচ্ছে আইডেন্টিফায়ারের রুল। অর্থাৎ আমরা এখন অব্দি চারটে টপিক সম্বন্ধে জানলাম জাভার। প্রথম টপিক হচ্ছে জাভার, সেটা হচ্ছে জাভা লেখে কি করে, ক্লাস আর মেথডের নাম দিতে হয়। তারপর জাভাতে আমি কোনো কিছু প্রিন্ট করব, আর জাভাতে কোনো কিছু আমি ইনপুট নেব, সেটা কি করে করব। এবং এগুলো ছাড়া কিওয়ার্ড কি আর আইডেন্টিফায়ার কি করে কাজ করে। জাভার এর পরে যে টপিকটা আসবে সেটা হচ্ছে যে জাভাতে কনস্ট্যান্ট কাকে বলে, ভেরিয়েবল কাকে বলে, আর ডেটা টাইপ কাকে বলে। এই তিনটে টপিক আসবে। এই তিনটে টপিকের মধ্যে কনস্ট্যান্ট আর ভেরিয়েবলটা নিয়ে আমি এখন কিছু বলবো না, আমি জাস্ট ডেটা টাইপটা ডিসকাস করে কিছু প্রোগ্রাম জাভাতে রান করে দেখাবো। আমি জাভার ডেটা টাইপের একটা জিনিস দেখাই এখানে। 4 নম্বর পয়েন্টটা স্যার কি লিখেছেন? 4 নম্বর পয়েন্টটা লিখেছি বাবা, নট স্টার্টেড উইথ ডিজিট, ডিজিট দিয়ে স্টার্ট করা যাবে না। আচ্ছা তোদের একটা কথা বল, এই যে আমি পড়াচ্ছি, এই পড়ানোর টপিক বেশি মানে আমার তৈরি নোট আমি দেব, নাকি আমি একটা ভালো বই সাজেস্ট করে দেবো, কোনটা? স্যার বই আপনার তৈরি করো। নোট। নোটস চাই। আপনার বই নোট দিন স্যার। সুচরিতা বল, সুচরিতা বল। বই চাই বললে, আই মিন বই সাজেস্ট করো। হ্যাঁ হ্যাঁ, নোট তো দেবো, একটা বই সাজেস্ট করে দিই, না হলে একটা সম্মান আছে জাভা ল্যাঙ্গুয়েজটা। জাভা তো আর আসি যাই বাদাম খায়ের মতো বিষয় না। জাভা দ্য কমপ্লিট রেফারেন্স, হার্বার্ট শিল্ড, SCHILDT, শিল্ড, হার্বার্ট শিল্ড। যদি কেউ পুরনো বই কলেজ স্ট্রিট থেকে তোলো, ডাজন্ট ম্যাটার, জাস্ট এ মিনিট। জগৎ বল। ওই ফোনে রিচার্জ করতে পারি না ভাই, গরিব হয়ে গেছি। আমি পড়াচ্ছিলাম অ্যাকচুয়ালি 10টা অবধি, কারণ এখন এটা পড়ানোর পরে পাইথন পড়াবো আবার থার্ড সেমিস্টারে। তুই আয় কোচিনে, আয় না কোচিনে আয়, 10:30 কল কর, অসুবিধা নেই। সিরিয়াস কিছু ভাই? ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, সরি। আচ্ছা, হার্বার্ট শিল্ড, আমি জাভার বই মার্কেটে প্রচুর আছে, ঠিক আছে। যে বইগুলো মার্কেটে খুব চলে তার থেকে আমার নোট বেটার। আমি ছোট করছি না কোনো বইকে, বাট তুমি আর একটা ইন্ডিয়ান রাইটারের বই আমি বলে দিচ্ছি, বালাগুরুস্বামীর বই, সি এর জন্য যে বালাগুরুস্বামী রাইটার, তারই বই জাভাতে পড়তে পারো, বাট এফেক্টেড নয়। মানে আমার মতে যদি বই পড়তে হয় এটা পড়ো। এটা বাইবেল অফ জাভা, যে হার্বার্ট শিল্ড পড়েছে। আমার কাছে একটা পুরনো বই ছিল 7th এডিশনের, অনেক দিন ব্যবহার করেছি বইটা। আমি 2024-এ আমি আরেকবার এই নতুন এডিশনটা কিনেছি। কোনো পার্থক্য নেই, তুমি যে কোনো একটা কিনতে পারো। তুমি পুরনো বই কিনতে পারো, 7th এডিশন কিনতে পারো, 9th এডিশন কিনতে পারো, 10th এডিশন কিনতে পারো, 11th এডিশন কিনতে পারো, ডাজন্ট ম্যাটার।
তুমি পুরনো বই কিনতে পারো, তুমি নতুন বই কিনতে পারো, তুমি লাইব্রেরি থেকে বই তুলে পড়তে পারো, বাট তখনই হার্ভার্ড শিল্ড কিনবে, তখনই হার্ভার্ড শিল্ড পড়বে, তুলবে লাইব্রেরি থেকে বই যখন হার্ভার্ড শিল্ড পড়বে। না পড়ে রেখে দেবে না, বেকার হয়ে যাবে। তাহলে হার্ভার্ড শিল্ড পড়বে আগে। কিভাবে? বেস্ট অপশন আমার মনে হয় তোমরা লাইব্রেরি থেকে বইটা তুলে আনবে এক সপ্তাহের জন্য। আমি যে টপিকগুলো পড়িয়ে দিচ্ছি সেই টপিকগুলো একবার রিডিং পড়বে। কিছু কিছু স্ট্যান্ডার্ড বই হয় যে বইগুলো পড়তে গেলে একটা প্যাটার্ন দরকার পড়ে। সেই প্যাটার্নের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে হার্ভার্ড শিল্ড পড়তে গেলে কিন্তু তুমি যদি মনে করো তুমি হার্ভার্ড শিল্ড পড়ে প্রোগ্রামিং শিখে যাবে, না, তোমার জাভার কনসেপ্ট ক্লিয়ার হবে, প্রোগ্রামিং তুমি নিজে করে শিখতে পারবে। ঠিক আছে? জাভার জন্য বেস্ট অপশন হচ্ছে হার্ভার্ড শিল্ড গল্পের মতো পড়া। এই যে আমি আজকে পড়িয়ে দিচ্ছি টপিকগুলো, এই টপিকগুলো আজকের পরে আর একটা দুটো ক্লাসে যখন আমি এগিয়ে যাব, যখন আমি পুরো 2-3টে বা 4টে ক্লাস কমপ্লিট করে দেবো, যখন তোমার একটা সম্যক ধারণা হয়ে যাবে আমার নোট পড়ার পরে, তখন যদি হার্ভার্ড শিল্ড পড়ো তোমায় জাভা থেকেও আটকাতে পারবে না। এটা বাইবেল জাভা, ঠিক আছে? এর উপরে কোনো বই হয় না। যে কোনো জাভার টিচারকে জিজ্ঞাসা করে নেবে, এই বইটা সাজেশন দেবে যদি সে জানে তো। আচ্ছা, স্যার এটার পিডিএফ নেই, পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ আছে আমার কাছে, ডেটা টাইপস ইন জাভা। আচ্ছা, তোমরা তো এটা জানো ভালো করে, ডেটা টাইপ দু ধরনের, প্রিমিটিভ ডেটা টাইপ, নন প্রিমিটিভ ডেটা টাইপ। ডেটা টাইপ দু ধরনের, প্রিমিটিভ, নন প্রিমিটিভ। প্রিমিটিভ ডেটা টাইপ বলতে কি বোঝাচ্ছে, এই জায়গাটা আমি একটু বলে তারপরে এই ছবিটা আমি আসি। এটা একটু বলে দিই এই জায়গাটাতে। প্রথম কথা হচ্ছে ডেটা টাইপ দু রকমের, প্রিমিটিভ ডেটা টাইপ আর হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। তোমরা এখানে প্রত্যেকে প্রিমিটিভ ডেটা টাইপ আর নন প্রিমিটিভ ডেটা টাইপ, তোমরা এখানে প্রত্যেকে ডিএসএ পড়ে এসছো। কেউ একজন উত্তর দাও তো, প্রিমিটিভ ডেটা টাইপ কাকে বলে? দাদা বলতে পারি? হ্যাঁ বলো। ওই যেগুলো তোমার ওই ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, আর নন প্রিমিটিভের মধ্যে স্ট্রিং কি প্রিমিটিভ ডেটা টাইপ? পাইথনে তো স্ট্রিংটাকে ধরে। না, পাইথনের ডেটা টাইপের কনসেপ্টই আলাদা। পাইথনকে আনবে না জাভা পড়তে গেলে, সি দিয়ে এক্সপ্লেন করবে জাভাকে। আচ্ছা, পাইথন আলাদা ল্যাঙ্গুয়েজ, ও আলাদা রকম ভাবে ফরমেশন করেছে। ওর কাজ, ওর এক্সিকিউশন, ওর গঠন পুরো আলাদা, ওর সাথে জাভার কম্পেয়ার হয় না। পাইথনের ওপির সাথেও জাভার ওপির কম্পারিজন হয় না। জাভার মানে প্রিডিসেসর বা জাভার পূর্বসূরি হচ্ছে সি। সি থেকে জাভার আগমন, মানে সি দিয়ে জাভা নয়, সি এর মতো করে জাভাকে তৈরি করা। সি দিয়ে এক্সপ্লেন করো। বল প্রিমিটিভ ঠিক বলছি, একটু বুঝিয়ে বল বিষয়টা। হ্যাঁ, যেগুলো ওই তোমার ইন্টিজার, ফ্লোট বা যেটা বলি আমরা ডেসিমাল নাম্বার, ওইটা। আর নন প্রিমিটিভের মধ্যে তোমার অ্যারে, পয়েন্টার। পয়েন্টার নেই জাভাতে, Array- পয়েন্টার অ্যারে, হ্যাঁ, অ্যারে। অ্যারে স্ট্রিং, ঠিক আছে? হুম হুম হুম, অ্যারে স্ট্রিং ক্লাস এগুলো ক্লিয়ার। ঠিক। অর্থাৎ আচ্ছা, আর কেউ বলবে? ও তো এক্সাম্পল বলে দিয়েছে প্রিমিটিভ আর নন প্রিমিটিভের, ও ডেফিনিশনটা বলেনি। তা কেন বলে প্রিমিটিভ, কেন বলে নন প্রিমিটিভ, কেউ বলতে পারবে? প্রিমিটিভ কেন বলে? তো হ্যাঁ, প্রিমিটিভ ডেটা টাইপ গুলো ইউজুয়ালি বিল্ট ইন থাকে কম্পাইলারের মধ্যে। এগুলোও বিল্ট ইন থাকে, নন প্রিমিটিভও বিল্ট ইন থাকে, কিন্তু একটা কারণে ওটার নাম প্রিমিটিভ। কারণটা আসছে না আমার কাছে, নাহলে আমি হ্যাঁ বলে দিতাম। অঙ্কুশ? প্রিমিটিভ কারণ ওটা কি ডাইরেক্টলি ইউজ করা হয়, ওই জন্য ডাইরেক্টলি জিনিসটা দেয়। না,
ডাইরেক্ট বললি, তাহলে এটাকে ইনডাইরেক্ট কি করে বুঝবি বল? না, ওটা এক্স্যাক্টলি ইনডাইরেক্ট না, বাট ওটা প্রিমিটিভের মধ্যে দিয়ে আসে তো, লাইক আচ্ছা, একটু ওটা একটু deep, মানে প্রিমিটিভটা একটু সিম্পল আর নন প্রিমিটিভটা একটু অ্যাডভান্স। এটা পার্থক্য নয়, ঠিক আছে, অসুবিধা নেই। আর কেউ বলবি, পরমা বলবি কেন প্রিমিটিভ ডেটা টাইপ? ওটা কি সিঙ্গেল ভ্যালু স্টোর করে, ওটা মানে কালেকশন অফ ভ্যালু স্টোর করে, মানে স্ট্রিং অ্যারে আরেকটু বল, একদম এই পথে আরেকটু এগিয়ে বল, আরেকটু ভালো করে বল। আর ওগুলো প্রিমিটিভটা তো বিল্ট ইন থাকে, কিন্তু মানে আর ওইগুলো যখন মানে স্ট্রিং অ্যারে ওগুলো ইউজ করছি, সেগুলো মানে কালেকশনটা আমরা বানিয়ে নিয়ে একসঙ্গে ইউজ করছি, এরকম কিছু। ঠিক, ওকে, কোনো ইস্যু নেই। টেকনোলজিতে না, টেকনোলজি নিয়ে যখন কোনো অ্যান্সার দিবি, সেটা প্রোগ্রামিং হোক, সেটা কোনো ডেটাবেস হোক, যা হোক, খুব সাবধানে শব্দ ব্যবহার করবি। তোরা এখানে অনেকে ঠিক শব্দ ব্যবহার করছিস, অনেকে ভুল শব্দ ব্যবহার করছিস। যেমন পরমা যেটা বলতে চাইছে সেটা বলতে গিয়ে পরমা কালেকশন ব্যবহার করায়। জাভাতে কালেকশন বলে আলাদা একটা ফ্রেমওয়ার্ক আছে, তো ভুল হবে, তাই কালেকশন শব্দটা ব্যবহার করবি না। পাতি কথায়, একদম সিম্পল কথায় বললে, প্রিমিটিভ ডেটা টাইপ মানে হচ্ছে যে ডেটা টাইপকে ভাঙলে আমি আর নতুন কোনো ডেটা টাইপ পাবো না, যে ডেটা টাইপকে ভাঙা সম্ভব নয়, যে ডেটা টাইপ হচ্ছে লাস্ট পিস অফ ডেটা, তাকে বলা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। এক্সাম্পল, ইন্টিজার, ফ্লোট, লং, ডাবল, ক্যারেক্টার, এটসেট্রা। আর নন প্রিমিটিভ ডেটা টাইপ মানে কালেকশন যেটাকে বললো ওটা না বলে সিকোয়েন্স অফ প্রিমিটিভ ডেটা টাইপ, মানে অনেকগুলো প্রিমিটিভ ডেটা টাইপ একসাথে ব্যবহার করে যে ডেটা টাইপ তৈরি হয়েছে তার নাম হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। যেমন অ্যারে, সিকোয়েন্স অফ ইন্টিজার, স্ট্রিং, সিকোয়েন্স অফ ক্যারেক্টার, ফ্লোট, অ্যারে, সিকোয়েন্স অফ ফ্লোটস, ঠিক আছে। ক্লাস মানে প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে পড়ছে ইন্ট, ফ্লোট, ক্যার, বুলিয়ান, ঠিক আছে। নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে কি পড়ছে? নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে পড়ছে অ্যারে, স্ট্রিং, ক্লাস, এটসেট্রা। প্রিমিটিভ ডেটা টাইপ মানে যাকে ভাঙলে আমি আর কিছু পাবো না, সেটাই বারে বারে পাবো। নন প্রিমিটিভ মানে যাকে ভাঙলে আমি প্রিমিটিভ পাবো। তোর মলিকিউল আর কম্পাউন্ড, এলিমেন্ট আর কম্পাউন্ডের মধ্যে যে সম্পর্ক, এলিমেন্ট মানে হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট, কম্পাউন্ড মানে যেটাকে ভাঙলে আমি এলিমেন্টস পাবো, ঠিক আছে? বোঝাতে পেরেছি? মনে থাকবে এটা প্রত্যেকের? লাস্ট লাইনটা আরেকবার একটু বলুন। লাস্টেরটা বাজারে অণু আর যৌগের মধ্যে যে সম্পর্ক, মৌল আর যৌগের যে সম্পর্ক, অণু না, মৌল আর যৌগ। মৌল মানে কি? এক পিস। যৌগ মানে অনেকগুলো মৌল মিলে তৈরি হয়েছে। যেমন H2O আর H এর মধ্যে কি পার্থক্য? H কে ভাঙলে H তে পাবো, হ্যাঁ। H2O কে ভাঙলে দুটো H আর একটা O পাবো, তাই তো? হ্যাঁ। ওটা কম্পাউন্ড মানে নন প্রিমিটিভ ডেটা টাইপ, আর এটা প্রিমিটিভ H। একটাই ভাঙলে যেটা ভাঙবো সেটাই পাবো, মনে থাকবে? হ্যাঁ স্যার। বেশ। তিতলি, চুপ করেছিস অনেকক্ষণ ধরে, আমি ঠিক বুঝতে পারছি না, মানে তুই সব পড়া বুঝতে পারছিস তো আমার কথা? আচ্ছা, দেখে নে, এই জায়গাটা দেখার আছে ডেটা টাইপ গুলো, ইনফরমেশন আমি নোট দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বিষয়টা হচ্ছে এখানে সুন্দরভাবে দিয়েছে, এখানে ডেটা টাইপটা বেশ সুন্দরভাবে দিয়েছে, অ্যাজ ইউজুয়াল জিএফজি ছাড়া কেই দেবে এত সুন্দর করে। ডেটা টাইপ ইন জাভা, প্রিমিটিভ ডেটা টাইপ মানে হচ্ছে নিউমেরিক আর নন নিউমেরিক ডেটা টাইপ। নিউমেরিক্যালের মধ্যে পড়ছে ইন্টিজার আর ফ্লোট, নন নিউমেরিক্যালের মধ্যে পড়ছে বুলিয়ান আর ক্যার। ইন্টিজার আর ফ্লোটের মধ্যে পড়ছে হচ্ছে বাইট, শর্ট, ইন্ট, লং। আর নন নিউমেরিকের মধ্যে পড়ছে বুলিয়ান, ক্যার, ফ্লোটের মধ্যে ফ্লোট আর ডাবল। নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে পড়ছে অ্যারে, স্ট্রিং, ক্লাস, এটসেট্রা। এবার স্যার এগুলোর সাইজের কি ব্যাপার আছে? এগুলোর সাইজের একটা লিস্ট দরকার। এই হচ্ছে জাভার সাইজের লিস্ট। ইন্টিজার 32 বিট, 32 বিট মানে 4 বাইট, ইন্টিজার 4 বাইট।
শর্ট 2 বাইট, বাইট 1টা বাইট, ক্যারেক্টার 2 বাইট, লং 8 বাইট, ফ্লোট 4 বাইট, ডাবল 8 বাইট। এগুলো কি মনে রাখতে হবে? হ্যাঁ, মনে রাখতে হবে। স্যার এগুলো র্যাপার ক্লাস দিয়েছে, মানে কি র্যাপার ক্লাসের পরে বোঝাবো, র্যাপার ক্লাস এখন বুঝতে হবে না। আপাতত এই ডেটাটা নিয়ে রাখ, ঠিক আছে? ডেটাটা কি? বাইট, 1 বাইট মানে 8 বিটস। বাইট, শর্ট 2 বাইটস, 16 বিটস। ইন্ট 4 bytes, 32 bits. Float 8 byte, 64 bits. এগুলো সব হচ্ছে ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। এগুলো সব হচ্ছে ইন্টিজার নাম্বার। এছাড়া এই ভুল হয়ে গেছে বাবা। ইন্টিজার ফ্লোটের ক্ষেত্রে কি হবে? দুটো, ফ্লোট বত্রিশ বিট, ডাবল ফ্লোটিং পয়েন্ট। এছাড়া এই ডেটাটা লাগবে, দিয়ে দেবো, অসুবিধা নেই। এছাড়া বুলিয়ান হচ্ছে 1 বিট, ক্যারেক্টার হচ্ছে 1 বাইট, মানে সরি ক্যারেক্টার 2 বাইটের হয় জাভাতে। ষোলো বিট। সেই দুটো টাইপ। দাদা তাহলে অ্যারে, স্ট্রিং, ক্লাস ওগুলো তো দরকার নেই জানার, বেসিকটা জানলে হবে। এই 4টে, দুটো 6টা, দুটো 8টা, 8খানা ডেটা টাইপ জানা থাকলে সব কাজ কমপ্লিট। আর বেশি কিছু জানতে হবে না। এরপর অ্যারে জানবি, স্ট্রিং জানবি, ক্লাস জানবি, অন্যান্য মেথড গুলো জানবি, আর কিছু জানতে হবে না। এই 8খানা জিনিস জানা থাকলে হয়ে যাবে। র্যাপার ক্লাস অর্থাৎ প্রত্যেকটা ডেটা টাইপের একটা করে ফাংশন আছে, একটা করে মেথড আছে, তার রেসপেক্টে একটা কালেকশন আছে, সেটাকে আমরা র্যাপার ক্লাস বলছি। শিখতে হবে না এখন, সে জানতে হবে না। 2, 4টে, 5টা, 6টা ক্লাস যাক, র্যাপার ক্লাস বুঝিয়ে দেবো আমি। আচ্ছা, এখনো অব্দি যেটুকু আমি পড়িয়েছি, অর্থাৎ টেমপ্লেট কি করে লেখে, ইনপুট আউটপুট কি করে লেখে, আইডেন্টিফায়ার আর কিওয়ার্ডস কাকে বলে, আর ডেটা টাইপ কি আছে জাভাতে, এই 5টা টপিক কি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? এই 5টা টপিক প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? বলো। হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক ঠিক। এইবার আমরা জাভার কোড করব, তার আগে দেখে নিই জাভার কিছু আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আইডিইটা একবার দেখে নিই কি কি আইডিই আছে। আমি ইন্টেলিজে আইডিয়াতে পড়াই, এছাড়া কিছু ফেমাস আইডিই আছে। না, পপুলার ইন জাভা। এখানে টোটাল 5টা আইডি নাম দিয়েছে, তো 5টা আইডি ফেমাস নয়। সব থেকে এখানে ভালো ডেটাটা দিয়েছে। সব থেকে বেশি ফেমাস আইডি হচ্ছে ইন্টেলিজে আইডিয়া, যেটা আমি ক্লাস করাবো। এক্লিপস,
ভিএস কোড, নেটবিনস। তো বিষয় হচ্ছে এই যে হচ্ছে তাদের লোগো, এক্লিপস, ইন্টেলিজে আইডিয়া আর নেটবিনস, এই তিনটেতে সব থেকে বেশি কোড করা হয়। যেখানেই তুমি জাভা পড়তে যাও না কেন, যে কোনো কলেজে, যেখানে ইচ্ছে জাভা পড়ে নাও না কেন, এই তিনটে সফটওয়্যারের মধ্যে কোনো একটাতে তোমার রান করবে। আর আর একটা সফটওয়্যার খুব ফেমাস, যেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে এই পাখির ছবিটা দিয়ে, এটা বাচ্চাদেরকে শেখানো হয়, এটার নাম হচ্ছে ব্লু জে। ঠিক আছে, ব্লু জে হচ্ছে একটা পাখির নাম। তো এটা হচ্ছে কিংস কলেজ, লন্ডনের কিংস কলেজ ওরা বানিয়েছে বাচ্চাদের জন্য। ওখানে জাভাটাকে একটু সহজ করে দেখানো হয়েছে। আইসিএসসি আইএসসি বোর্ডে পড়ানো হয়। এটাও ভালো আইডি, বাট এটা আমরা ব্যবহার করব না। আমি ইন্টেলিজে আইডিয়া ব্যবহার করব। তোরা চাইলে এক্লিপসও করতে পারিস, অ্যাপাচে নেটবিনসও করতে পারিস। আমি সাজেস্ট করব ইন্টেলিজে আইডিয়া ইউজ করতে। এবার অনেকের মনে হতে পারে ভিএস কোড কেন ব্যবহার করবো না, তোমার ব্যাপার, তুমি যা ইচ্ছে ব্যবহার করো, আমার কোনো অসুবিধা নেই, কোড রান করালেই হলো। আইডিয়ার কোডটা খুব ভালো হয়, ইন্টেলিজে আইডিয়ার কোডটা দেখতে খুব ভালো লাগে, কোড করতে খুব ভালো লাগে, হ্যাবিটটা খুব সুন্দর। তাহলে আমরা ইনস্টলেশন দেখবো না, আমরা ডিরেক্টলি প্রোগ্রাম করব। কারণ ইনস্টলেশন ইউটিউবে ভর্তি আছে, আমি ইনস্টল করা শেখাবো না, তোমরা নিজেরা ইনস্টল করা শিখে নিও। মেশিনে কি রান করলে সুবিধা হবে? একদমই সুবিধা হবে। যা কোড আমি করাবো, জাভার মতো সাবজেক্ট যত বেশি পরিমাণ রান করবে অ্যাজ এ প্রোগ্রাম ল্যাপটপে বা ডেস্কটপে, তত ভালো তোমার হাত চলবে। ক্লিয়ার করতে পেরেছি? এবার আমি 2-3টে কোড দেখে ক্লাস এন্ড করি। আপাতত থিওরিটিক্যাল, অর্থাৎ সিলেবাস নিয়ে যা ডিসকাস করেছি আর থিওরিটিক্যাল অ্যানালাইসিস যা করে দিয়েছি, তাতে সবার বুঝতে সুবিধা হয়েছে? ক্লিয়ার সবার? আরে হ্যাঁ 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 বাবা। বেশ, ঠিক আছে, চলো আমি ক্যামেরা অফ করছি, আমি স্ক্রিনে আসছি, স্ক্রিন শেয়ার করছি, দাঁড়াও। পাঁচ মিনিটের একটা ব্রেক নাও, ঠিক আছে? আমি এই বোর্ডের পিডিএফটা করে নিই, তোমরা একটু চাইলে 5 মিনিটের ব্রেক নিতে পারো, জাস্ট 5 মিনিট।
সবাই শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ স্যার। বেশ। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ। এই হচ্ছে ইন্টেলিজে আইডিয়া। এই যে জায়গাটা ইয়ের উপরে ইন্টেলিজে আইডিয়া ক্লিক করলাম। আচ্ছা, এইখানে প্রথমে দ্বারা করানো হয়েছিল তো কোডগুলো সব রাখা আছে এখানে, মুছিয়ে আমি। আচ্ছা, এই হচ্ছে খোলার সাথে সাথে তোকে দেবে এই বাঁদিকে একটা প্রজেক্ট মতো বানাতে দেবে। আমি ওই ডগের এক্সাম্পল নিয়ে পড়াই বলে আমি একটা প্রজেক্ট বানিয়ে রেখেছি, মানে আমার ইন্টেলিজে আইডিয়াতে প্রজেক্টের নাম হচ্ছে ডগ, ঠিক আছে? এই একটা প্রজেক্ট তুই বানিয়ে নিবি, এবার তুই চাইলে নতুন প্রজেক্ট বানাতে পারিস, বাট দরকার নেই, কিছুই না। এখানে নিউ প্রজেক্টে অপশন দেবে, খোলার সাথে সাথে নতুন প্রজেক্টের অপশন দেবে, একটা নাম দিয়ে দিবি, তুই তোর সেমিস্টারের নাম, তোর নিজের নাম দিয়ে দিবি, দিয়ে এখানে প্রজেক্টের মধ্যে এসআরসি বলে একটা অপশন থাকবে। এসআরসি একটা ফোল্ডারের নাম, যার মধ্যে সোর্স ফোল্ডার, এর মধ্যে সমস্ত প্রোগ্রামগুলো থাকে। এই হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছিস, এগুলো সব একটা প্রোগ্রাম। তো কি করে করতে হয়, এটাই ক্লিক করে, এটা একটা রাইট ক্লিক করতে হয় মাউস দিয়ে, এই এসআরসির উপর একটা রাইট ক্লিক করতে হয়, করে নিউতে গিয়ে জাভা ক্লাস, এখানে নাম দিতে হয়। এটা কোন নামটা বলতো বাবা? এই নামটা হচ্ছে যেটা আমাদের এনকোডার্স এর নাম দিয়েছিলাম, ওই নামটা দিতে হয়, ক্লাসের নাম দিতে হয়, দিয়ে এন্টার মারলে ও একটা ক্লাস বানিয়ে দেয়। ক্লিয়ার করতে পেরেছি কথাটা? দেখেছিস আমি কিন্তু পাবলিক ক্লাস কথাটা লিখলাম না, আমি জাস্ট ক্লাসের নামটা দিলাম, ও পাবলিক ক্লাস এনকোডার্স বলে একটা ক্লাস বানিয়ে দিল। দেখতে পাচ্ছিস সবাই প্রত্যেকে? হ্যাঁ স্যার। ওকে, এবার কি করতে হবে? পাবলিক স্ট্যাটিক void main string args, ঠিক আছে? এরকম ভাবে লিখতে হবে, স্ট্রিং আর্গস বলে মেন মেথড। এর ভিতরে সিম্পল সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এর ভিতরে লেখ হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। বাস, এই হচ্ছে একদম বেসিক লেভেলের প্রোগ্রাম, এখানে আর নতুন কিচ্ছু নেই। এই যে ঘুরছে, এই ডান দিকে আউটপুট দেখালো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড কথাটা আউটপুট দেখালো। চাইলে এই উইন্ডোটা এখানে আনা যেতে পারে বটমে, চাইলে এটাকে সরিয়ে দেওয়া যেতে পারে। এই উপরে হচ্ছে কোড লিখছিস আর নিচে আউটপুট দেখাচ্ছে, ঠিক আছে? এবার তোরা বলবি যে স্যার আমি ইনস্টল করতে পারছি না কিছু। দেখ, সি আর পাইথন হলে বলতাম অনলাইনে কর, কিন্তু জাভা অনলাইনে করলে ভালো হয় না, কারণ জাভাতে এই ক্লাসটা সেভ করতে হয়। জাভার কোডিং যে স্টাইল, বা জাভাতে কি করে মেশিনে রান করে প্রোগ্রাম, এই যে জেভিএম এর কনসেপ্টটা, জেআরই কি, জেডিকে কি, প্রথমেই ওইসব থিওরি বোঝালে কেমন একটা লাগবে বুঝতে। তাই আমি প্রথমে কিছু প্রোগ্রামিং করিয়ে, যেহেতু তোরা সি জানিস, পাইথন জানিস, প্রথমে একটু ভালো করে প্রোগ্রামিংটা করিয়ে দিই, তোরা হ্যাবিচুয়েটেড হয়ে যা জাভার সাথে। তারপর আমি এক এক করে সব বুঝিয়ে বলবো কিভাবে কি রান হচ্ছে, কেন অফলাইনে করতে বললাম, কেন আমি অনলাইন কম্পাইলার ইউজ করতে বারণ করলাম। জাভা এমন একটা ল্যাঙ্গুয়েজ, জাভাতে কম্পাইলেশন, ইন্টারপ্রিটেশন দুটোই হয়। দু ধরনের প্রোগ্রাম ট্রান্সলেটারই জাভাতে কাজ করে।
এবার কথা হচ্ছে স্যার তুমি একটা নতুন প্রোগ্রাম করে দেখাও, চলো আমরা এটাকে সরাই, এটা আমাদের আপাতত লাগছে না, আমরা আবার এসআরসি তে যাই, রাইট ক্লিক করি, একটা নতুন প্রোগ্রাম হচ্ছে অ্যাডিশনের প্রোগ্রাম করব, ঠিক আছে। এবার প্রত্যেকটা জায়গাতে অ্যাডিশনের প্রোগ্রাম করতে গিয়ে আমি দেখতে পাই বাঁ সাইডে দেখ প্রথম কোডটা যেটা করা আছে অ্যাডিশনের কোড করা আছে, আমি ওটাই যাব না, আমি এখানে একটা অ্যাডিশন 26 বলে 26 সালের জন্য 2026 বলে একটা ফোল্ডার বানাবো, বা বেটার অপশন অ্যাডিশন 5th বলে একটা ক্লাস বানাবো, 5th সেমিস্টারকে পড়াচ্ছি তো অ্যাডিশন 5th বলে একটা ক্লাস বানাবো, বানিয়ে পাবলিক স্ট্যাটিক void main string args। এবার এখানে system.out.println সিস্টেম লিখে ডট লিখে আউট ডট লিখে println এর জায়গায় এস আউট লিখে তুই যদি এন্টার মারিস system.out.println একবারে নিয়ে নিল। বুঝতে পেরেছিস এটা কি করলাম আমি? কি লিখলেন আরেকবার বলুন। আর একবার করে দেখাচ্ছি, হ্যাঁ এক্স্যাক্টলি আর একবার করে দেখাচ্ছি। স্মলে এস ক্যাপিটালে ও ইউ টি এস আউট, কেমন? এস আউট লিখে এন্টার মারবি কিবোর্ডে system.out.println নিয়ে নেবে, ঠিক আছে। এবার আমার উদ্দেশ্য হচ্ছে দুটো নাম্বার ইনপুট নেওয়া, তা দুটো নাম্বার ইনপুট নিতে গেলে আচ্ছা আমি নোটটা পাঠাই, নোটটা আগে আমি গ্রুপে দিই তারপর বলছি। নে আমি বোর্ড ওয়ার্কটা দিলাম, ঠিক আছে। কি নাম যেন বেশ, বোর্ড ওয়ার্কটা দিয়ে দিয়েছি আমি গ্রুপে, চেক করে নিস তোরা একবার যে কি বলেছিলাম ওখানে। ওখানে আমি ইনপুট নেওয়ার সময় বলেছিলাম একটা কথা, যে দু তিনটে জিনিস আছে ইনপুট নেওয়ার সময়। প্রথম ফার্স্ট যেটা সেটা হচ্ছে java.util.scanner। কোথায় লিখবো স্যার? এটা কিন্তু একদম প্রোগ্রামের মাথায় লিখতে হবে। জাভা ডট এক দিয়েছে util.scanner, ক্লিয়ার? java.util.scanner এরর দিচ্ছে কেন? আচ্ছা দেখ প্রোগ্রামটা রান তো করাই তারপর দেখছি কি হলো, এরর দিচ্ছে কেন। আইডেন্টিফায়ার এক্সপেক্টেড দিয়েছে, আইডেন্টিফায়ার স্ক্যানার। এবার স্ক্যানার এসসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার system.in। কি প্রবলেম? স্ক্যানার বানান বললে কিছু নেই, কি হয়েছে এরর দিচ্ছে কেন? আজব ইস্যু তো। দেখছি এবার আমি একটা নাম্বার ইউজারের কাছ থেকে নেব,
একটা নাম্বার নেবে ইউজারের কাছ থেকে। কি করবো তার জন্য? স্যার বল। স্যার আপনি ওই ক্লাসে ওটা জাভা ডট ইউটিল ডট স্ক্যানার্স লিখেছিলেন। স্ক্যানার্স তো লিখিনি রে আমি, স্ক্যানার লিখেছি আমি। আচ্ছা তাহলে হবে। ভগবান, আমায় তুলে নাও। আমার উচিত ড্যাশ বন্ধ করে দিয়ে মানে কিছু ঝালমুড়ি বিক্রি করা উচিত আমার। কি ভুল করছি ভাই যে আমি দিইনি, কিছুই দিইনি আমি, ভুল দেখাচ্ছে। ইম্পোর্ট কিওয়ার্ডটা লিখিনি, সরি। জাভার এইটাই শুধু ড্রব্যাক, ওর সিনট্যাক্স মেন। আচ্ছা, এই স্ক্যানার দিয়েছি, এবার আমি একটা প্রিন্টএফ দেবো, প্রিন্টএফ বা প্রিন্টএলএন দেবো, বলবো এন্টার টু নাম্বারস। ঠিক আছে, দুটো নাম্বার এন্টার করো। দুটো নাম্বারের জন্য দুটো আলাদা ভেরিয়েবল, ইন্ট এক্স ইকুয়ালস টু এসসি, যে নামের অবজেক্ট তুই বানিয়েছিস সে নামের অবজেক্টটি কিন্তু ব্যবহার করতে হবে। তুই যদি এখানে এসসির জায়গায় কোনো কারণে এই এসসির জায়গায় স্ক্যানার এসসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন এর জায়গায় স্ক্যানার অঙ্কুশ লিখতিস, তাহলে স্ক্যানার অঙ্কুশ ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার টু নাম্বারস, int x equals to অঙ্কুশ dot next int y equals to অঙ্কুশ dot next int। এবার তুই বলবি স্যার এরর দিচ্ছে। হ্যাঁ, কেন এরর দিচ্ছে? কারণ এই অবজেক্টটা তো আমি বানাইনি, এসসি বানিয়েছি। ক্লিয়ার করতে পারলাম কথাটা? যে ভেরিয়েবলটা তুই যে অবজেক্টটা তুই বানাবি স্ক্যানারের পাশে, সেই অবজেক্টটা দিয়ে তোকে মেথড কল করতে হবে। দাদা এই দুটো লাইনের কি মানে? এই দুটো লাইনের মানে হচ্ছে এই দুটো লাইনের মাধ্যমে আমি ইনপুট নিলাম এক্স এর মধ্যে আর ওয়াই এর মধ্যে, আর উপরে একটা সিনট্যাক্স লিখলাম, যে সিনট্যাক্স মানে জাস্ট একটা মেসেজ লিখলাম এন্টার টু নাম্বারস। এইটা যেহেতু আগে বললাম যে অবজেক্টটা দিয়ে মেথড দুটোকে ডাকবো এসসি অবজেক্ট বানিয়েছি, আর এখানে সেই ক্লাসের স্ক্যানার ক্লাসের একটা পারমিশন নিয়েছি। দ্যাটস ইট, দুটো ইনপুট চলে এসেছে আমার কাছে। এবার অপশন হচ্ছে আইদার আমি কোনো ভেরিয়েবলের মধ্যে ডেটাকে স্টোর করিয়ে প্রিন্ট করতে পারি, না হলে আমি ডিরেক্ট প্রিন্ট করে দিতে পারি দা সাম ইজ বলে ভুলে গেলাম, প্লাস দিয়ে করে না, প্লাস দিয়ে করে না। সিনট্যাক্স কি করে মনে থাকবে বলতো? একটা সেমিস্টারে যদি এট এ টাইম কোনোভাবে যদি এট এ টাইম একটা সেমিস্টারে সি জাভা পাইথন ডিএসএ সব একসাথে পড়াই, সিনট্যাক্স মনে থাকার কথা না। কি ভুল করলাম দেখি? আচ্ছা, রিজলভ করা যাবে না, কমা হবে না ওখানে, প্লাস। প্লাস প্রথমে ঠিক দিচ্ছিলাম না রে। হ্যাঁ, প্লাসটা ওখানে কনক্যাটিনেশন করবে না। প্লাসটা কটনা, তাহলে এইটার কি গল্প করবো এবার? এ বাবা, এবার ঠিক আছে? হওয়ার তো কথা। রান করাও, দেখি কেমন হয়। না হলে ভেরিয়েবলের মধ্যে দিয়ে দেবো এন্টার টু নাম্বার, দুটো নাম্বার চেয়েছে, দে 56 দে, দে 60 দে। ঠিক আছে বাবা, হয়েছে? আরে দেখতে পেয়েছিস আউটপুট? কেউ ক্লাসে নেই? দেখতে পাচ্ছি স্যার। আছে তো ক্লাসে 9 জন। বুঝতে পারছিস না তোরা? হ্যাঁ রে, অ্যান্সার পাচ্ছি। এই 10 লাইন যে লিখলাম, এটা হচ্ছে জাভার দুটো নাম্বার যোগ করার প্রোগ্রাম। এটা বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে?
না না স্যার। না স্যার। বেশ, ঠিক আছে, এটা স্ক্রিনশট মেরে রাখি যাতে করে তোরা পরে বুঝতে পারিস। এটা স্ক্রিনশট দিয়ে রাখি। এর একটা পিডিএফ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তোদেরকে টেক্সটে দিয়ে দিলে তোরা আবার কপি করে নিজেরা রান করে নিবি, নিজেরা প্রোগ্রাম লিখবি না। তোদের টেক্সট ফরম্যাটে দেবো না, তোদের ইমেজ ফরম্যাটে দেবো। রাজীব ক্লাস করাচ্ছে, আমি ক্লাসের শেষে ফোন করি। আমি যদি ভুলে যাই তুই একটু 10:30 11টা নাগাদ ফোন করিস আমাকে। হ্যাঁ, রেজাল্ট বেরিয়েছে তো চেকার, কেমন হয়েছে? 1171, 1171। খুব একটা তো ভালো হয়নি ভাই। হ্যাঁ ঠিক আছে, রাতে শুনছি, রাতে ফোন করে 11 নাগাদ। হুম হুম হুম। এই একটা প্রোগ্রাম হলো। এবার আমাকে একটা কথা বল, যদি আমাকে কেউ মাল্টিপ্লাই করতে দেয় কি করব? এক্স প্লাস ওয়াই এর জায়গায় গুণ করে দেবো। আচ্ছা, আর একটা বিষয়, এই পুরো প্রোগ্রামের মধ্যে আমি যদি কিছু হোমওয়ার্ক দিই আমাকে করে দেখাতে পারবি? হ্যাঁ স্যার। বাট স্যার এটা কোন অ্যাপ ডাউনলোড করবো এটা কম্পিউটারে? এই যে ইন্টেলিজেন্ট আইডিয়া। আচ্ছা আরে দেখালাম যে ইন্টেলিজেন্ট আইডিয়া। ঠিক আছে, আচ্ছা স্যার। আমি ডাউনলোড করতে পারবো না কারণ আমার আছে। এনে এখান থেকে গিয়ে ইন্টেলিজেন্ট আইডিয়া ডাউনলোড করে নিবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। চাইলে এক্লিপসে করতে পারিস। আমার মনে হয় এক্লিপসের থেকে ইন্টেলিজেন্ট আইডিয়াটা বেটার। ইন্টেলিজেন্ট আইডিয়াটা অনেক এক্লিপস একটা সময় অব্দি মার্কেট লিডার ছিল, বাট যবে থেকে এক্লিপস অথরিটি বা এক্লিপস ফোরাম ও একটু বেশি বুঝছে, বুঝলি, একটু বেশি বুঝছে। ওরা এত কিছু ঢুকিয়ে দিয়েছে যে ডেভেলপার ছাড়া ইউজ করা খুব ডিফিকাল্ট এক্লিপস। কিন্তু ইন্টেলিজেন্টটা খুব ক্লিন, খুব পরিষ্কার একদম, যেখানে আউটপুট সেখানে ইনপুট, এরম টাইপের একটা ব্যাপার আছে। আমি একটা লিস্ট অফ প্রোগ্রাম পাঠাবো। আমি আজকে বেশি কিছু করলাম না, সিলেবাস ডিসকাশন করলাম, কেমন কি ক্লাস হবে বললাম, জাভার টেমপ্লেট, জাভার ইনপুট আউটপুট, কিওয়ার্ড আইডেন্টিফায়ার, ডেটা টাইপ ডিসকাস করে জাভার দুটো বেসিক প্রোগ্রাম করে দেখালাম। নেক্সট ক্লাসে আমি জাভার অপারেটর, ভেরিয়েবল কনস্ট্যান্ট, ইফ এলস নিয়ে ডিসকাস করব এবং যে প্রোগ্রামগুলো আমি হোমওয়ার্ক দেব সেই প্রোগ্রামগুলোকে করাবো। কোনো সমস্যা আছে বাবা? বেশ, তোদের তোদের কোনো প্রশ্ন আছে, তোদের কোনো জিজ্ঞাসা আছে থাকলে করতে পারিস। দাদা নেক্সট ক্লাস বুধে তো? নেক্সট ক্লাস বুধবার, একদম। কোনো জিজ্ঞাসা আছে? রাখবো আমি? না স্যার। ঠিক, চলো টাটা।